সো আজকে আমরা শুরু করবো হায়ার সেকেন্ড পেপার এর রিয়েল নাম্বার এর লাস্ট পার্ট। আজকে আমরা রিয়েল নাম্বার এর 1.1 অধ্যায়ের শেষ অংশ করব, একই সাথে 1.2 অধ্যায়টাও মতো আজকে আমরা করব। অর্থাৎ আজকের পার্টটার মধ্যে আমরা 1.1 এর লাস্ট পার্ট অ্যান্ড 1.1 এর সম্পূর্ণটাই 1.2 এর সম্পূর্ণটাই মতো আজকে আমরা করব। তো আজকে মূলত আমরা 1.1 এর লাস্ট পার্টের মধ্যে কি করতে যাচ্ছি তা একটু ধারণা দিই তোমাদের। আমরা সেদিন 1.1 এর বইয়ের মধ্যে থেকে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক দরকার ছিল প্রায় সবগুলো অঙ্ক আমরা সেদিন সলভ করছি। আজকে আমরা 1.1 অধ্যায়ের উদাহরণ থেকে 4টা থিওরি কাজে লাগবে আমাদের, অর্থাৎ 4টা উদাহরণের অঙ্ক আমাদের করতে হবে। মূলত এই 4টা অঙ্ক একটু অন্যরকম লাগতে পারে, কারণ এই অঙ্কগুলো অন্যান্য অঙ্কগুলো থেকে একটু আলাদা। তোমাদের খেয়াল আছে কিনা, তোমাদের কিন্তু আমি এই রিয়েল নাম্বারের উপর ভিত্তি করে একদম প্রথমে একটা বেসিকের একটা ভিডিও দিয়েছিলাম। সেই বেসিকের ভিডিওর মধ্যে প্রথমে যে অংশটা তোমাদের পড়াইছিলাম, তোমাদের বিভিন্ন আমি প্রপার্টিস পড়াইছিলাম, রিয়েল নাম্বার এর কিছু প্রপার্টিস পড়াইছিলাম, যোগের কিছু বিধি পড়াইছিলাম, গুণের কিছু বিধি পড়াইছিলাম। সেই বিভিন্ন বিধিগুলোকে নিয়ে মূলত আজকে আমরা উদাহরণের 4টা অঙ্ক করব। তোমাদের 1.1 থেকে উদাহরণের 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক তোমাদের করতেই হবে, কারণ এই 4টা অঙ্ক পরীক্ষার মধ্যে প্রচুর আসে। সো বুঝতেই পারছো এই অঙ্কগুলো আবার অন্যান্য অঙ্কগুলো থেকে একটু আলাদা, একটু শর্ত দিয়ে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে অঙ্কগুলোকে লিখতে হয়। সো অঙ্কগুলো তোমাদের জন্য আমি একটু দেখাবো, খুবই সোজা লাগবে অঙ্কগুলো, তবে অঙ্কগুলো একটু অদ্ভুত লাগতে পারে, ঠিক আছে? কেন আমি তোমাকে একটু বলি যে একটু ব্যাখ্যা সহকারে বিষয়গুলো আমরা জানবো, এই আর কি। তবে অঙ্কগুলো অঙ্কগুলো একটু অদ্ভুত লাগতে পারে, কারণ স্বাভাবিক একটা ব্যাপার, ছোটবেলা থেকে আমরা বিষয় যেটাকে খুব মুখে মুখে জেনে আসছি সেটাকে এখন কিন্তু আমরা ইন্টারমিডিয়েট এসে বিষয়টাকে কিন্তু ভেঙে ভেঙে দেখতেছি। সেটার ভেতরের রহস্যগুলো আমরা জানতে পারছি, সেটার ব্যাখ্যাটা আমরা জানতে পারছি, কোন কারণে, কোন যুক্তির কারণে সেটা অন্যরকম কোন একটা কিছুতে পরিণত হয়, সেগুলো সম্পর্কে আমরা ইন্টারমিডিয়েট এসে মানে এক কথায় আমরা এক্সপ্লেইনটা অনেক বেশিভাবে করতেছি, অনেক ডিটেলস আমরা জানতে পারছি। আচ্ছা, তো আমরা দেখবো যে ফার্স্টে কি আছে। প্রথমে আমি দুইটা খুব ইম্পর্টেন্ট যে দুইটা থিওরি, সেটা আমি একটু আলোচনা করবো, যোগের বর্জন বিধি আর একটা দেখবো গুণের বর্জন বিধি। এই দুইটা পরীক্ষাতে আসে। আরেকটা আছে এখানে, সেটা হলো ওটা আমি করে দেখাবো। আচ্ছা, আরো দুইটা আছে, ওই দুটো পরে দেখাচ্ছি, আগে এই দুইটাকে দেখাই। তো যোগের বর্জন বিধির মধ্যে এ বি সি বিলংস টু আর এবং এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হলে বি ইকুয়াল টু সি, এটা আমাকে মূলত প্রমাণ করতে হবে। এটা একটা কমন ব্যাপার, একটা সমীকরণে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হলে দুই পাশ থেকে তুলে দিলাম, থাকলো বি ইকুয়াল টু সি। এটা আবার প্রমাণ করার কি আছে, তাই না? সবাই এটাই ভাবতেছো যে এটা তো একটা সাধারণ ব্যাপার যে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি যদি হয় তাহলে উভয় পক্ষের সমীকরণ থেকে আমি এ আর এ তুলে দিলাম, থাকলো আমাদের বি ইকুয়াল টু সি। এই যে যেটা প্রমাণ করতে বলছে, এইটা সেটাকে আবার প্রমাণ করা সম্ভব নাকি? হ্যাঁ, এই রাশিটাকেও আসলে যুক্তির মাধ্যমে বিভিন্ন কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে প্রমাণ করা সম্ভব। তো আমরা দেখবো যে এটাকে কোন অদ্ভুত উপায়ে প্রমাণ করা সম্ভব, ঠিক আছে? সো আমি আবার বলতেছি, অঙ্কগুলো দেখে একটু খারাপ লাগতে পারে, তবে অঙ্কগুলো অনেক মজার। এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি, যেটা আমাদের মূল রাশিটা দেওয়া আছে, আমি লিখলাম সেটাকে। এরপর যে কাজটা করলাম, যোগের অনন্যতা সূত্র অনুসারে উভয় পক্ষে একটা, এই যে প্লাসে দেখতে পাচ্ছ এর অপোজিট যেটা যোগাত্মক বিপরীত যেটা মাইনাস এ, সেটা ওই পক্ষে আমি অ্যাড করলাম। তার মানে ওই পক্ষে আমি কিন্তু মাইনাস এ কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু যুক্ত করছি, যা তুমি দেখতে পাচ্ছ মাইনাস এ কিন্তু ওই পক্ষে আমি যুক্ত করলাম। এরপর কি হলো, এরপর যোগের সংযোগ সূত্র অনুসারে এই লাইনগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। এই দেখো আমি যে রেড পেন দিয়ে যেগুলো আমি লিখে রাখছি, তোমাদের কিন্তু পরীক্ষাতে এগুলো লিখতেই হবে, না হলে কিন্তু ডাইরেক্ট করলে হবে না। এরপর আমি যোগের সংযোগ সূত্র অনুসারে মিল যেগুলো আছে সেগুলোকে একসাথে করছি। মানে কেমন, এই যে মাইনাসে প্লাসে এটাকে আমি আলাদা করে রাখলাম, একই রকম মাইনাসে প্লাস আলাদা করে রাখছি, এখানে বিটা আলাদা সেপারেট লিখে ফেললাম আর প্লাসে আলাদা একই রকম লিখে ফেললাম, মানে বিষয়টা সেই ঘুরে ফিরে একই কথা। এরপরে প্লাসে মাইনাসে যোগ করলে কত হবে, জিরো। প্লাসে মাইনাসে যোগ করলে কত হবে, জিরো। এটাকে বলা হয় যোগের বিপরীতক। আমরা জানি যে যেমন এ প্লাস বি এর যোগের বিপরীতক রাশি কোনটা, এ মাইনাস বি। ওরকম বি প্লাস সি এর অপোজিট কোনটা, বি মাইনাস সি। অথবা সি মাইনাস এ এর অপোজিট কোনটা, সি প্লাস এ। ওরকম একটা ব্যাপার। তাহলে প্লাস এ মাইনাস এর যোগফল জিরো, প্লাস এ মাইনাস এর যোগফল কত, জিরো, যেহেতু যোগের বিপরীতক সূত্র অনুসারে। এরপর আমি যে কাজটা করলাম, জিরো প্লাস বি, জিরো প্লাস সি, এটাকে যোগের অভেদক সূত্র বলা হয়। যোগের অভেদক সূত্র অনুসারে যে কোনো কিছুর সাথে যদি শূন্য যোগ করা যায় তাহলে ওই সংখ্যাটা পাওয়া যায়। তার মানে জিরোর সাথে বি যোগ করলে বি পাবো, জিরোর সাথে সি যোগ করলে সেই সি পাবো। সো বিষয়টা কিন্তু ঘুরে ফিরে হয়ে গেল। এটা আমরা সবাই জানি যে এখানে দুইটা এ কাটারি করলে শুধু বি এবং সি থাকবে, কিন্তু বিষয়টাকে একদম রিয়েল ভাবে প্রমাণ দেখানো হইলো যে কিভাবে করে কোন কোন বিধিগুলোকে ফলো করার মাধ্যমে এন্ড ফাইনালি কোন ওয়েতে তুমি সলভ করার মাধ্যমে বি ইকুয়াল টু সি ব্যাপারটা পাচ্ছ। আমার মনে হয় তুমি এইবার আশা করি এটা বুঝতে পারছো। একটু থিওরিটিক্যাল টপিক, এটা মানে একটু তাত্ত্বিক টাইপের একটা কোশ্চেন বলতে পারো। তোমাকে একটু কিন্তু কন্ডিশন ব্যাগ তোমাকে লেখা দেখাইতে হবে এবং আমি যেভাবে করে করছি তোমাদের পরীক্ষাটা ঠিক সেভাবে করে করতে হবে। ওকে,
এরপর আমরা দেখবো যে গুণের বর্জন বিধি, এটাও খুবই সহজ একটা ব্যাপার, এটা ছিল যোগের, এটা হলো গুণের, এটাই পার্থক্য। সো এটা হলো এ বি সি বিলংস টু আর, যেখানে এ সি ইকুয়াল টু বি সি হলে এ ইকুয়াল টু বি, এটা প্রমাণ করতে হবে মূলত। অর্থাৎ এ সি ইকুয়াল টু যদি বি সি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি। এটাও জানা একটা ব্যাপার, দুই পাশ থেকে যদি আমি সি সি কাটাকাটি করি থাকবে এ ইকুয়াল টু বি, কিন্তু এই কাটাকাটিটা আসলে হয় কিভাবে সেটা আমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে বিভিন্ন বিধি সূত্রগুলোকে বা বিভিন্ন কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে। আর একটা কথা বলে দিচ্ছে যেখানে সি ইজ নট ইকুয়াল টু 0, সি এর মান 0 হতে পারবে না, এটা কমন ব্যাপার। যদি সামহাও কোনো এক কারণে সি এর মান 0 হয়ে যায় তাহলে কিন্তু এই বি কিংবা এই এ এর কিন্তু কোনো অস্তিত্বই থাকবে না। আর অস্তিত্ব যদি না থাকে সেখান থেকে কখনোই এ ইকুয়াল টু বি আদৌ প্রমাণ করা পসিবল না। এই জন্য এটা একটা স্ট্রিক্টলি খেয়াল রাখতে হবে, যেখানে সি ইজ নট ইকুয়াল টু 0, সি এর মান 0 হতেই পারবে না। সি এর মান যদি 0 কোনো এক কারণে হয়ে যায় তাহলে এই রাশিটাকে প্রমাণ করা কখনোই পসিবল না। সো এই কন্ডিশনটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে। যাই হোক আর কি, তো আমাদের যেটা দেওয়া আছে এসি ইকুয়াল টু বিসি আমি লিখলাম, এরপর উভয় পক্ষে আমি সি ইনভার্স যুক্ত করছি। বলতে পারো এটাকে আমরা বলতে গুণের অনন্যতা সূত্র যুক্ত করার যে ব্যাপারটা, যেমন এখানে করছিলাম উভয় পক্ষে মাইনাস এ মানে যোগের অনন্যতা সূত্র অনুসারে, আর একটা ছিল গুণের অনন্যতা সূত্র। সি ইনভার্স উভয় পক্ষে আমি অ্যাড করলাম, আর যেটাকে আমরা বলি সি দ্বারা ডিভাইড করলাম, ওইটাই কিন্তু আসলে। আচ্ছা, তারপরে আমি যে কাজটা করলাম, এই যে বিষয়টা সিমিলার আছে যেগুলো সেগুলোকে একসাথে করলাম, এটাকে বলা হয় গুণের সংযোগ বিধি। যেরকম ছিল যোগের সংযোগ বিধি, ব্যাপারটা সেম, এই জন্য আমি নিচে করছি এটা। তো গুণের সংযোগ বিধি অনুসারে একই রকম সি সি ইনভার্স বাস, আর এটাকে আর এই বিটাকে আমি বাইরে সেপারেট করে রাখলাম। এরপর দেখো গুণের বিপরীতক, যেরকম আমি এখানে করছিলাম যোগের বিপরীতক, এই যে প্লাসে মাইনাসে যোগফল 0, প্লাসে মাইনাসে যোগফল 0, ওরকম সি সি ইনভার্স। আমরা জানি যে গুণের বিপরীতকের ফলাফল কত, অলওয়েজ কিন্তু 1। গুণের বিপরীতকের ফলাফল কিন্তু অলওয়েজ 1। কেন 1, কিভাবে 1, তা কিন্তু আমি প্রথম যে বেসিক ভিডিওটা করছিলাম সেখানে কিন্তু আমি ব্যাখ্যা করছিলাম। সো সি সি ইনভার্স ইকুয়াল টু 1, এই একই রকম সি সি ইনভার্স ইকুয়াল টু 1। আর ফাইনালি গুণের অভেদক, আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি 1 কে গুণ করে তাহলে ওই সংখ্যাটা পাওয়া যায়। যেরকম যোগের অভেদক কি, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সেখান থেকে কিন্তু ওই সংখ্যাটা পাওয়া যায়। ওরকম গুণের অভেদকটা হলো যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটা পাওয়া যায়। সো 1 এর সাথে a গুণ করলে 1, আর সরি a আর b এর সাথে 1 গুণ করলে b, দ্যাটস ইট। সো আমার মনে হয় আমরা বুঝতে পারছি, খুবই সহজ একটা ব্যাপার, খুবই কমন একটা ব্যাপার। এবং এগুলোর সমস্যাটা কি, এগুলো পরীক্ষার মধ্যে যদি আসে, তবে এগুলো পরীক্ষাতে ক নাম্বার আসবে, গ নাম্বার আসবে না, ক নাম্বার আসবে না, এগুলো ক নাম্বার আসবে, ছোট ছোট বিষয় যেগুলো আছে। আরেকটা করাবো, লাস্ট যেটা করাবো আজকে এই 4টা থিওরির মধ্যে, ওইটা পরীক্ষাতে সবথেকে বেশি খ নাম্বার বা গ নাম্বারে আসে, এগুলো ক নাম্বারে পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমরা যোগের বর্জন বিধি এবং গুণের বর্জন বিধির ব্যাপারটাকে বুঝতে পারছি। নেক্সট আমরা দুইটা করবো এবং সেটা দেখবো, তারপরে আমরা 1.2 অধ্যায়ের মধ্যে প্রবেশ করবো। এবার আমরা একটা থিওরি দেখবো, এটা প্রমাণ করো যে a belongs to r equal to, অর্থাৎ r এর জন্য a dot 0 equal to 0। ভাই এটা তো একটা কমন ব্যাপার যে a এর সাথে 0 গুণ করলে 0ই হবে, কিন্তু এই লাইনটাই তোমাকে প্রমাণ করতে হবে। এটা খুব বেশি কঠিন না, তোমরা একটু আগে যে গুণের অভেদক বা গুণের বর্জন বিধি এবং যোগের বর্জন বিধি এই দুটাকে ইউজ করে তোমরা যে দুটো অঙ্ক দেখলা, এই অঙ্কটা অ্যাকচুয়ালি সেই দুইটাকে একসাথে কম্বাইন করার ফলে এই অঙ্কটা। সো বুঝতেই পারছো এই অঙ্কটা করতে হলে তোমার যোগের বর্জন বিধি এবং গুণের বর্জন বিধি উভয়ই একই সাথে কাজে লাগবে। সো দেখবো আমরা এটাকে আসলে দুইটাকে একসাথে করে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। a ডট 0 ইকুয়াল টু 0, ঠিক আছে? একটু অদ্ভুত টাইপের অঙ্কগুলো আমি বারবার বলছি, তবে অঙ্কগুলো অনেক মজার আছে। যাই হোক, সো আমরা দেখবো যে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। ফার্স্ট আমরা দেখলাম 1 + 0 = 1, এটা আমরা বলতে পারি যোগের অভেদক সূত্র, 1 + 0 = 1। এরপর গুণের অনন্যতা সূত্র ইউজ করছি আমি এখানে, সেটাকে ওই পক্ষে একটা করে এক্সট্রা a অ্যাড করছি। বুঝতেই পারছো এই অ্যাড করাটা যা ছিল তাই। এরপর বন্টন বিধি সূত্র তোমরা জানোই যে এর সাথে মনে করে b + c আছে, তখন কি হবে a ডট b a ডট c, এরকম একটা ব্যাপার। ওই এর সাথে 1 গুণ আবার এর সাথে 0 গুণ, আর এখানে তো যা ছিল তাই। এরপর এর সাথে 1 গুণ করলে a হবে, আর এর সাথে 1 গুণ করলে a হবে, এটাকে বলা হয় গুণের অভেদক। আমরা জানি যে গুণের অভেদকের সূত্রটা কি, যে কোনো সংখ্যার সাথে যদি 1 কে গুণ করা যায় তাহলে ওই সংখ্যাটাই হবে। সো এর সাথে 1 গুণ করছে a হয়েছে, এর সাথে 1 গুণ করে a হয়েছে। আবার এর সাথে 0 গুণ করে 0 লিখতে যাও না, কেন? কারণ a ডট 0 = 0 তোমাকে প্রমাণ করতে হবে, এজন্য সাবধান। আচ্ছা, এরপর আমি যে কাজটা করছি এখানে আমি গুণের অনন্যতা সূত্রটা ইউজ করছি। সেটা কি রকম, ওই পক্ষে এই যে যোগের অনন্যতা সূত্রটা ইউজ করছি। সেটা কি রকম, এখানে প্লাস a আছে, ওই পক্ষে আমি এক্সট্রা ভাবে একটা -a কে যুক্ত করছি। এটা যোগের অনন্যতা বা যে বিপরীত যেটাকে বলা হয়, আমি প্লাস a এর অপোজিট টার্ম -a ওই পক্ষে আমি যুক্ত করছি। আচ্ছা, এরপরে যোগের সংযোগ সূত্রটা কি, এই যে মিলগুলোকে একসাথে রাখছি, -a প্লাস a আলাদা করে রাখছি, আর a ডট 0 ছিল থাকলো, এই যে -a প্লাস আলাদা করে রাখছি, এখানে তার কিছু নাই। এরপর যোগের বিপরীতক সূত্রটা কি, ওই যে যদি একই সংখ্যা তার অপোজিট সংখ্যা এর যোগফল সবসময় কত হবে 0, তার মানে প্লাস মাইনাস ইকুয়াল টু 0, এটাকে বলা হয় যোগের বিপরীতক সূত্র। ঠিক যেরকম যে গুণের বিপরীতক সূত্র আছে ওরকম যোগের বিপরীতক সূত্র এটা। এরপর লাস্ট ফাইনালি যোগের অভেদক সূত্র অনুসারে কি, যে কোনো কিছুর সাথে 0 তো 0ই, তো বাদ, অর্থাৎ 0 এর সাথে যদি কোনো কিছুকে যোগ করে তাহলে ওইটাই হবে।
এখানে আবার এটাকে কিন্তু জিরো লিখতে যাবে না, এটাকে a.0 লিখবে, কারণ তোমাকে মূলত a.0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে a.0 কে বলতে তুমি জাস্ট একটা কনস্ট্যান্টকে কল্পনা করতে পারো। সো মনে হয় আমরা এটা বুঝতে পারছি যে a.0 0 কিভাবে হয়। খুবই অদ্ভুত একটা উপায়, অনেক কিছু দেখলাম, অনেক বিধি ফলো করে যোগের এবং গুণের বর্জন বিধিকে ফলো করার মাধ্যমে আমরা বিষয়টাকে সলভ করতে পারলাম। সো এটা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা একটা করবো, তাহলে আমাদের 1.1 ধরে কমপ্লিট। এরপর আমরা 1.2 তে ঢুকবো। সো এবার আমরা দেখবো 1.1 এর একদম লাস্ট থিওরিটা। এটা খুবই সোজা, তবে এটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে। আমি আবার বলতেছি, এটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে। ইভেন আমার মনে হয় তোমাদের খ নাম্বার বা গ নাম্বারের পরীক্ষাতে কোনো না কোনোভাবে এটা আসবে। এটা আছে। আরেকটা মনে হয় আমি লাস্ট দিন একটা অঙ্ক করছিলাম তোমাদের সাথে, 1 নাম্বার অঙ্কটা, ওই যে 21/100 যে অঙ্কটা আছে, ওই অঙ্কটা সেই লেভেলের ইম্পর্টেন্ট। সেই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এটা তার মধ্যে একটা। অর্থাৎ যতগুলো উদাহরণ অঙ্ক করলাম আজকে 4টা, এই 4টার মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখবে এখানে মূলত কি বলছে, এখানে বলছে যে প্রমাণ করো যে a belongs to R হলে মডুলাস of a plus b is less or equal মডুলাস a plus মডুলাস b। সো এটা প্রমাণ করতে হবে, এটা থিওরিটিক্যাল সিস্টেমে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি লিখলাম যে ab is less or equal মডুলাস ab, এক পাশে মডুলাস ছাড়া এক পাশে মডুলাস। ওকে, এখন যে কাজটা করলাম, এই মডুলাস ab-টাকে সেপারেট করে দিয়েছি, মডুলাস a ডট মডুলাস b, এটা তোমরা জানি। এরপর ওই পক্ষে একটা এক্সট্রা 2 দ্বারা গুণ করলাম, আমাদের টার্গেট কিন্তু আস্তে আস্তে আমরা এখানে আসবো। এক্সট্রা হবে একটা 2 দ্বারা গুণ করছি। এরপর ওই পক্ষে আমি মডুলাস a স্কয়ার প্লাস মডুলাস b স্কয়ার ওই পক্ষে আমি যুক্ত করছি। বাদ বাকি দেখো যা আছে তাই, দেখো 2ab, এই যে 2 মডুলাস ab মানে মডুলাস a মডুলাস b ওভাবে আছে, কিন্তু এক্সট্রা ভাবে আমি মডুলাস a স্কয়ার প্লাস মডুলাস b স্কয়ার উভয় পক্ষে যোগ করছি। এই যে এখানেও আছে, আবার দেখো এই যে এই পাশেও আছে। কি টার্গেট করতে যাচ্ছি দেখো, আরেকটা কথা সূত্র তোমরা জানোই যে মডুলাস a কি স্কয়ার করলে কিন্তু a স্কয়ার হয়। এই সূত্রটা কিন্তু আমি যখন তোমাদের ওই অ্যাবসলিউট ভ্যালু যখন দেখাইছিলাম আমার বেসিকের ভিডিওটার মধ্যে, ওখানে কিন্তু আমি দেখাইছিলাম এবং লিখেও দিয়েছিলাম যে মডুলাস a কে হোল স্কয়ার করলে সেখান থেকে শুধু a স্কয়ার পাওয়া যায়। সো মডুলাস a কে স্কয়ার করলে শুধু a স্কয়ার, মডুলাস b কে স্কয়ার করলে শুধু b স্কয়ার। আর এখানে নরমালি সূত্র পড়ে যায় a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। অনেকে ভাবতে পারে ভাই আপনি এখানে এই কাজটা কেন করলেন না। আসলে মূল টার্গেট হলো আমি চাচ্ছি যে আমি এই পাশে এটাকে রাখি আর এই পাশে এটাকে রাখি। প্ল্যানিংটা বুঝতে পারছো? আমাদের তো মেইনলি আমাদের এটা প্রমাণ করতে হবে। যদি এটা প্রমাণ করতে হয়ে থাকে তাহলে আমাদেরকে তো ওইটার মতো করেই যেতে হবে সামনে আস্তে আস্তে করে। এই জন্য আমি এই পাশে এটাকে ভেঙে দিলাম, কারণ এই পাশে কোনো কিছু নাই, মানে একসাথে আছে। আর এই পাশে এটাকে ভেঙে দেওয়ার দরকার নাই, কারণ এখানে সেপারেটলি আছে। ওকে, তোমাকে সিস্টেমেটিক করে এটাকে করতে হবে। সো সূত্র পড়ে গেল a প্লাস b হোল স্কয়ার, আর এখানেও সূত্র পড়ে যায় a প্লাস b হোল স্কয়ার। তারপরে আমি এই a প্লাস b হোল স্কয়ারকে মডুলাস a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি, কারণ একই কথা। এটা স্কয়ার এটা স্কয়ার লেখা একই কথা। যদি আমি মডুলাস a স্কয়ার থেকে a স্কয়ার লিখতে পারি, তাহলে অবশ্যই আমি a স্কয়ার থেকে মডুলাস a স্কয়ার লিখতে পারবো। ঠিক ওই কাজটা এখানে করলাম। করে লাভটা কি হবে, আমি যেখানে মিলাতে পারবো। এরপর দুই পাশ থেকে স্কয়ার তুলে দিলাম, বাস প্রমাণ হয়ে গেছে। খুবই সোজা এটা। তবে এটা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তুমি চাইলে এখানে সাইড রুম দেখতে পারো, যেমন এখানে যে কাজটা করছি ওই পক্ষে 2 দ্বারা গুণ করছি, তারপরে যে এখানে যেরকম ওই পক্ষে মডুলাস a স্কয়ার প্লাস মডুলাস b স্কয়ার ওই পক্ষে আমি যুক্ত করছি, এই আর তেমন কোনো কিছু করি নাই। আর স্কয়ারটাকে দুই পাশ থেকে তুলে দিছি, দেন অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমি বারবার বলতেছি, সেটা খুব ভালো করে করবা। এবং এটা খুবই সোজা। তুমি দেখো নরমালি একদম সিম্পল কাজ করছি, জাস্ট কিছু সংখ্যা দ্বারা গুণ করার পরে সূত্র ফেলছি, দেন স্কয়ার তুলে দিছি, প্রমাণ হয়ে গেছে। এটা ভালো করে রাখবা, ঠিক আছে? এরপর নেক্সট আমরা করবো 1.2। 1.2 থেকে তোমাদের মূলত আমি ওখান থেকেও 4টা অঙ্ক করবো। তবে ওই 4টা অঙ্ক অনেক বুঝার, খুব বেশি ডিফিকাল্ট না, তবে একটু কষ্ট হতে পারে, তবে মনে হয় খুব বেশি ডিফিকাল্ট। ওই 4টা অঙ্ক আমি এই কারণে করবো, ওই 4টা অঙ্ক 4 টাইপের অঙ্ক, এবং ওই 4 টাইপের অঙ্ক করতে পারলে তোমার 1.2 অধ্যায়টা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা শুরু করবো 1.2 ইনইকুয়ালিটি, যাকে বলা হয় অসমতা। আমরা দেখবো যে বিভিন্ন অসমতার সমীকরণগুলো থেকে কিভাবে সংখ্যারেখার সাহায্যে এটাকে সলভ করা যায়। ওকে, তো এখান থেকে আমি তোমাদের সিলেক্টেড 4টা অঙ্ক মূলত করবো। আমরা 1.2 অধ্যায়ের ভিতরে এখন ঢুকলাম। অঙ্কগুলো একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে, তবে যদি বিষয়টাকে একটু বুঝতে পারো তাহলে অঙ্কগুলো মনে হবে যে এই অঙ্কগুলো 1.1 অধ্যায় থেকেও বেশি সোজা। ওকে, সো আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখাই, দেখা যাক তোমরা এখান থেকে মূলত বিষয়টাকে কি বুঝতে পারো। 4-5টা অঙ্ক আমি একটু করে দিই। সাপোজ 1 নম্বর অঙ্কটা মূলত আমরা এখন করব। এখানে আমাদের দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ গ্রেটার দ্যান 0। ফার্স্ট অফ অল আমি টার্গেট করব যে এটাকে আমি মিলে টার্ম করব, মানে এটাকে আমি সহজে উৎপাদকে ভাঙব। ওকে, সো এটা তোমরা পারবাই। 3 দুগুণা 6, যদি এটাকে করা যায় তাহলে 3x মাইনাস 2x
প্লাস 6 ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড ফাইনালি x মাইনাস 3 থাকবে অ্যান্ড x মাইনাস 2 থাকবে। ওকে, তুমি চাইলে এটাকে 1 নং ধরতে পারো, না ধরলেও এটা চলে অবশ্য। এরপরে আমাদেরকে এখানে তারা মূলত বের করতে বলছে যে সমাধান করব এবং সেই সমাধান সেটটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। এখন এখানে কিছু বিষয় আছে, খুব ভালো করে খেয়াল করবা বিষয়গুলো। x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 এর গুণফল শূন্য অপেক্ষা বড় হতে হবে। খেয়াল রাখতে হবে x মাইনাস 3 এবং x মাইনাস 2 এর গুণফল শূন্য অপেক্ষা বড় হতে হবে। কেন? কারণ এখানে তো তারা বলেই দিছে যে এটা ইন্টু এটা ইজ গ্রেটার দেন 0, এটা ইন্টু এটা ইজ গ্রেটার দেন 0। এই অঙ্কগুলোর মধ্যে চিহ্নের কিছু ব্যাপার আছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্নের কিছু ব্যাপার আছে। এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু এরপরে এগুলো তোমরা খুব দ্রুতই বুঝতে পারবে। সাপোজ একটু বেশি চিন্তা করে দেখো, সিম্পলি বিষয়টাকে চিন্তা করে দেখো, যদি ধরো এখানে আমি x এর একটা মান বসাইলাম, এখানে আমি x এর একটা মান বসাইলাম, এই অংশ থেকে আমি x মাইনাস 3 অংশ থেকে আমি চিহ্নটা পাইলাম মাইনাস। সাপোজ মনে করি x মানে আমি এখানে 2 বসাইলাম, তাহলে এখানে 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস চিহ্ন পাবো না, মানে মাইনাস 1 পাবো না। চিহ্নটা দেখে ফোকাস করো, কত পাবা সেটা পরে কথা, চিহ্নটা নিয়ে আমরা একটু কাজ করব, কারণ সংখ্যা রেখার মধ্যে কিন্তু মূল ব্যাপারটাই কিন্তু চিহ্ন। আবার এখানে যদি আমি যদি আমি সাপোজ যদি এখানে 3 বসাই, তাহলে কিন্তু আমি এখানে চিহ্নটা কেবল প্লাস পাবো। তার মানে প্লাস এবং মাইনাস যখন গুণ করব তখন প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। সেই মাইনাস মানটা কি কখনো শূন্য অপেক্ষা বড় হতে পারে? কখনোই না। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বলি, কারণ এই আসল রহস্যটা বুঝতে না পারলে এই অঙ্কগুলোটা কিচ্ছু বুঝবে না। তবে এই অঙ্কগুলো ট্রাস্ট করে, অঙ্কগুলো আসলেই খুবই সোজা। আমি কি বলতে চাচ্ছি এখানে? আমি বলতে চাচ্ছি এখানে যে যদি আমি এখানে x এর এমন একটা সংখ্যা বসাইলাম যার ফলে এখান থেকে আমি চিহ্নটা পাইলাম মাইনাস, যেটা বলছিলাম যে x এর মান মনে করো আমি এখানে 2 বসাইলাম, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে আলটিমেটলি চিহ্নটা কি আসবে? মাইনাস। আমি চিহ্নের দিকে ফোকাসটা করব মেইনলি। আর যদি আমি x এর মান সাপোজ এখানে মনে করো আমি এখানে 3 বসাইলাম বা 5 বসাইলাম, যেটাই বসাও না কেন, তখন দেখা যাবে কি যে এখানে চিহ্নটা কি পাওয়া যাবে? প্লাস। তখন প্লাস এবং মাইনাস যেহেতু পরস্পর গুণাকারে আছে, দেখো এখানে গুণাকারে আছে, তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে কি পাবো? মাইনাস পাবো। মাইনাস পেলে সেই মাইনাস কথাটা কিন্তু কখনোই শূন্য অপেক্ষা বড় না, বরং ছোট। সো আমাদেরকে খুঁজতে হবে এই দুইটার মধ্যে কি চিহ্ন ইউজ করার ফলে, কোন কোন চিহ্ন ইউজ করার ফলে আমরা শূন্য অপেক্ষা বড় রেজাল্ট পাবো। এমনটা হতে পারে সাপোজ আমি x এর মানে এখানে 5 বসাইলাম, এখানে ধরো 5 বসাইলাম, মনে করো 5 থেকে 3 বিয়োগ করলে চিহ্ন প্লাস পাবো, আর 5 থেকে 2 বিয়োগ করলে চিহ্ন প্লাস পাবো, আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাস পাবো, এবং প্লাস রেজাল্টটা অবভিয়াসলি 0 থেকে বড়। তোমরা সংখ্যা রেখার দিকে একটু ফোকাস করে দেখো, এটা আমাদের সংখ্যা রেখার মূল, এটা আমাদের শূন্য। এই পাশে সব ডান সাইডে কি হয়? সব পজিটিভ ভ্যালু হয়, তার মানে 1 2 3 এরকম ভাবে এটা কন্টিনিউয়াসলি যেতে থাকবে, আর বাম সাইডে এটা কন্টিনিউয়াসলি মাইনাসের দিকে যাবে। এটা তো আমাদের সংখ্যা রেখার মূল ডায়াগ্রামটা, তাই না? তাহলে যেহেতু শর্তটা এটা ইনটু এটা ইজ গ্রেটার দেন 0, তার মানে আমাদেরকে দেখতে হবে যে এই দুইটার কোন কোন মান বসানোর ফলে বা কোন কোন শর্ত মেনে চললে আমরা সর্বদাই ইজ গ্রেটার দেন 0 রেজাল্টটাই পাবো। এর অর্থাৎ আমি যদি এখানে দুইটারই চিহ্ন মাইনাস পাই সামহাউ, মনে করো আমি এখানে 1 বসালাম, তো এখানে যদি 1 বসাই বিয়োগ করলে মাইনাস চিহ্ন আসবে, এখানে 1 বসালে বিয়োগ করলে মাইনাস চিহ্ন আসবে। দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে না? প্লাস যদি হয় তাহলে আমি শূন্য থেকে মানগুলোকে কি এদিকে আমি মুভ করবো না? তার মানে আমি এই 1 নংটাকে, এই 1 নং যে আমি যে অসমতা যে লাইনটিকে দেখছি, এই লাইনটা থেকে আমি দুইটা ওয়েতে শূন্য অপেক্ষা বড় মান পেতে পারি। কিভাবে? x-3 এবং x-2 যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়, তাহলেই কেবলমাত্র আমি এখান থেকে শূন্য অপেক্ষা বড় রেজাল্ট পাবো। এটা এই লাইনটা তোমাকে আগে প্রথমে বুঝতে হবে। এখন একটা কথা যে ভাই এখানে আপনারা তাহলে বুঝতে পারলেন যে দুইটা আছে এবং ইজ গ্রেটার দেন 0 আছে। সামহাউ কোনো এক কারণে যদি এখানে x ও থাকতো, আমি এটা তোমাকে কল্পনায় দেখাচ্ছি, যদি এটা নাই মনে করো এখানে আছে, তখন আপনি কি করতেন? তখন আমি টার্গেট করতাম যেহেতু এখানে একটা দুইটা তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মধ্যে কি কি চিহ্নের বদলতে ইজ গ্রেটার দেন 0 রেজাল্টটাকে আমরা পেতে পারি। আমার এই কথাগুলো প্রথমে সবার আগে বুঝতে হবে, তারপর অঙ্ক বুঝতে হবে। এই অঙ্কগুলো খুব বেশি কঠিন, আমি বারবার বলছি তোমাদেরকে, তবে এই অঙ্কের মূল কনসেপ্টটা ধরাটা সব থেকে কঠিন। ঠিক আছে, এটাই ভুল আমার ধরতে পারে না দেখে এই অধ্যায়টা কিন্তু সবাই কিন্তু ইগনোর করছে। বাই এনি চান্স কিন্তু এখান থেকে কিন্তু হঠাৎ করে একটা সিমিউলেশনের ভিতরে কিন্তু একটা গ বা একটা খ নাম্বার কিন্তু আলটিমেটলি চলে আসতে পারে। সো খুবই সাবধান, বোঝার চেষ্টা করো, অনেক মজা পাবে।
আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে কয়টা পার্ট আছে, 3টা পার্ট আছে, একটা x, একটা x-3, একটা x-2, আর মনে করো আরো এরকম আছে। সর্বোচ্চ এখানে 3টা পার্ট থাকে, কারণ 4টা পার্ট থাকলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে 3টা পার্ট থেকে আমি পসিবিলিটি কোন কোন চিহ্নের গুণফলের ফলে ইজ গ্রেটার দেন 0 রেজাল্ট আমি অবভিয়াসলি পাবো, ওই মানগুলোকে আমাকে টার্গেট করতে হবে। আমি তোমাকে একটা লিস্ট দিই, বা তোমাকে আমি একটা তোমার মতো করে বিষয়টাকে চিন্তা করার সাহায্য করি। ধরো আমি এখানে চিহ্ন মাইনাস, প্রথমটাতে এইখানে চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন মাইনাস ইউজ করলাম, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস রেজাল্ট কিন্তু কখনোই 0 থেকে বড় নয়, সো এটা হতে পারে না। ধরো আমি এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস ইউজ করলাম, সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে 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 প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, প্লাস কিন্তু অবভিয়াসলি 0 থেকে বড়, তার মানে এই শর্তটা কিন্তু আমি কারেক্ট বলতেই পারি। ধরো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস ইউজ করলাম, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে তখন মাইনাস, মাইনাস কি 0 থেকে বড়, তার মানে এটা কিন্তু তখন হতে পারে না। এরপর ধরো আমি এখানে আরো যদি তুমি ট্রাই করতে চাও, মনে করো এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস আমি দিলাম, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, তার মানে এটা কিন্তু হতে পারে। তার মানে যদি কখনো 3টা পার্ট থাকে, 1 2 3, সেক্ষেত্রে 0 অপেক্ষা বড় হতে পারে যদি 2টি মাইনাস এবং 1টি প্লাস, অথবা 3টি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু 0 অপেক্ষা বড় হতে পারে। আমি চিহ্নের কথা বলতে, আমি তোমাকে বারবার বলতে চাচ্ছি যে এই জায়গাগুলোতে তোমাকে মূলত চিহ্নের খেলাটা বুঝতে হবে। এই চিহ্নের খেলাটা বুঝতে পারলে তোমার এই অঙ্ক কোনো ব্যাপারই না, আর চিহ্নের কনসেপ্টকে বুঝতে না পারলে তোমার কাছে এই অঙ্ক বহু কিছু ব্যাপার বলে মনে হবে, অনেক মজার অঙ্কগুলা। আচ্ছা, তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে এক্স এর মান আমি যদি 3টাই মাইনাস পাই, এমন করে একটা সংখ্যা বসালাম যার ফলে আমি 3টা চিহ্নই মাইনাস পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সেই মানটা কিন্তু গ্রেটার দেন 0 কখনোই হবে না। কেন না? কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সিমিলারলি ধরো আমি 2টা চিহ্ন মাইনাস পেলাম বাট একটা প্লাস পেলাম, সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু প্লাসে প্লাসে আবার ঠিকই প্লাস, প্লাস পাওয়া মানে কি 0 অপেক্ষা বড় পাচ্ছি, তার মানে এই লাইনটাকে কিন্তু আমি এই শর্তের জন্য অ্যাকসেপ্টেড বলতেই পারি। একই রকম ভাবে যদি আমি একটা মাইনাস 2টা প্লাস পাই, সেই ক্ষেত্রে এটা পসিবল না। কেন? কারণ 2টা প্লাস হলে প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে গ্রেটার দেন 0 হতে হবে, সো এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেড নয় এই শর্তটা। এন্ড ফাইনালি যদি আমি 3টাকে চিহ্ন যদি পজিটিভ হিসেবে বিবেচনা করতে পারি, তাহলে আমি সেক্ষেত্রে দেখতে পারবো প্লাসে প্লাসে প্লাস এন্ড প্লাসে প্লাসে প্লাস, সো আলটিমেটলি প্লাস রেজাল্ট যেহেতু অবভিয়াসলি 0 ইজ গ্রেটার দেন, অর্থাৎ ইজ গ্রেটার দেন 0। তো যদি 3টা থাকে তাহলে এরকম কাহিনী। এখন যদি 2টা থাকে, মনে করো আমি এখানে এক্স এর অস্তিত্ব আমাদের তো অঙ্কতে ছিল না, তখন সেই ক্ষেত্রে কি হতে পারে, অঙ্কটা করবো কিভাবে আমি তা দেখাবো, কিন্তু আগে এই মূল খেলাগুলো তোমাকে বুঝে নিতে হবে। 2টা আছে, 2টার ক্ষেত্রে তো চিহ্ন আমি মাইনাস মাইনাস পেতে পারি, মাইনাস প্লাস পেতে পারি, প্লাস মাইনাস পেতে পারি। এই 3টা চিহ্নই তো তোমরা ওই যে এর অঙ্কগুলো করছো না, কি বলে ওটাকে, ওই যে অঙ্কগুলোর নাম কি, তোমার ওই যে প্রবাবিলিটি অঙ্কগুলা, না 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 প্রবাবিলিটি না, ওগুলা বিন্যাস ও সমাবেশ, মনে পড়ছে, কম্বিনেশন পারমুটেশন অঙ্কগুলা, ওই অঙ্কগুলোর মতো অনেকটা এরকম চিন্তা করতে হয় চিহ্নগুলোকে নিয়ে, ঠিক আছে? সো যদি এখান থেকে যদি 2টারই চিহ্ন আমরা মাইনাস পাই কোনো এক কারণে, তাহলে মাইনাসে মাঝে প্লাস পাবো, এবং প্লাস হওয়ার ফলে সেই মানটাকে অবশ্যই 0 থেকে বড় হবে, সো এই লাইনটাকে আমরা তখন গ্রহণ করতেই পারি। কিন্তু যদি আমি সেকেন্ড শর্তের কথা বলি, একটা মাইনাস একটা প্লাস, সেখানে প্লাসে মাইনাসে মাইনাস পাবো, কিন্তু মাইনাস পাইলে সেটা 0 অপেক্ষা কখনোই বড় হবে না, বরং সেটা ছোট হবে। হ্যাঁ, এই কথা সঠিক, যদি এখানে লেস দেন থাকতো চিহ্নটা, তখন আমাকে তখন ওই 0 অপেক্ষা ছোট কোন কোন শর্তের কারণে হবে সেই শর্তগুলোর দিকেই আমাদের কিন্তু ফোকাস করতে হতো। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে আমাদের কাছে কোশ্চেনটা কি আছে, আর কিচ্ছু না। কোশ্চেনটা বুঝতে পারলে অঙ্ক কোনো ব্যাপারই না এগুলো। এন্ড ফাইনালি যদি আমি 3 নাম্বারটা আমি চিন্তা করতে পারি যে 2টারই চিহ্ন মাইনাস আমি পাই যদি কোনো একটা মান বসানোর ফলে, তাহলে মাইনাসে মাইনাসে কি পাবো, সরি প্লাসে প্লাসে কি পাবো, প্লাস পাবো, এবং প্লাসটা অবশ্যই 0 ইজ গ্রেটার দেন 0। তার মানে এই যে আমি আমার 1 নাম্বার যে অঙ্কটা আছে, 1 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটাতে আমি এই 2টা চিহ্নের ফলে এই অসমাধানটা হয়তো আমি সমাধান করতে পারবো, কিন্তু মাঝখানে চিহ্নটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না, অর্থাৎ মাইনাস প্লাস এখানে গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাস এবং প্লাস যদি আমি কখনো একত্রিত করে ফেলি তাহলে চিহ্নটা তখন মাইনাস থাকবে। তবে যদি এখানে লেস দেন থাকতো, তাহলে হয়তো তখন আমি এই যে এই মাঝখানে শর্তটাকে তখন আমি মানতে বাধ্য হইতাম এই 2টা টার্মের ক্ষেত্রে। আবার যদি 3টা টার্ম থাকতো তখন তোমাকে ভাবে চিন্তা করতে হতো। 4টা টার্ম থাকলে ওই অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়, কারণ তখন 4টা চিহ্ন একসাথে কল্পনা করতে হয়। যদি পরীক্ষাতে কোশ্চেন খুব ডিফিকাল্ট আসে, হয়তো তখন 4টা টার্মের কোশ্চেনগুলো আসতে পারে। তবে একটা কথা বলে রাখি, টার্মগুলো যে সবসময় গুণাকারে থাকবে এরকমটা না, ভাগাকারও থাকতে পারে। যেভাবেই থাকুক তুমি এগুলাকে পৃথকভাবে কল্পনা করবা, বাস এটাই মূল কথা।
আমি তাহলে এখন যেহেতু আমি এই চিহ্নের ব্যাপারটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিচ্ছি, বাকি অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবা। এবার আমি মূলত অঙ্কের ভেতরে ঢুকবো। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু এখান থেকে এই লাইনটা দেখে কিন্তু বুঝতে পারছি যে এখানে কমপক্ষে দুইটি মাইনাস অথবা দুইটি প্লাস যদি হয় সেক্ষেত্রে আমি এখান থেকে সংখ্যা রেখাটা আমি সত্য বলতে পারবো, 1 নংটাকে আমি সত্য বলতে পারবো। এই লাইনটাকে তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে। ছোটবেলায় তোমার লেখা যেভাবে করে 1 নং সত্য হবে যদিও কেবল যদি এত এবং এত এর চিহ্ন মাইনাস অথবা এত এবং এত চিহ্ন পজিটিভ হয় তাহলে। এই কথাটা আমি একটু গুছিয়ে এখন লিখবো। এটা আমি একটু মুছে দিলাম, এটা তোমাদের এখন লেখা লাগবে না, তবে এটা আমি লিখবো একটু পরে। এই লেখাটা কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাকে কিন্তু লিখতেই হবে। 1 নং সত্য হবে যদিও কেবল যদি দুইটা কথাই লিখবো, x - 3 x - 2 উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হয়। উভয় ধনাত্মক বলতে যেটা বললাম, দুইটাই চিহ্ন প্লাস অথবা দুইটারই চিহ্ন মাইনাস, তাহলেই কিন্তু সেটা গ্রেটার দেন 0 হবে। বা উভয়ই ঋণাত্মক হয়। অথবা লেখো সো এই লাইনটার উপর আমরা বেস করে অঙ্কটাকে মূলত করব। এবার আমরা দেখবো যে অঙ্কটাকে আমি কিভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাকে এই সংখ্যা রেখার চিত্রটা তৈরি করতে হবে। তো সংখ্যা রেখা আমি তৈরি করছি। সাপোজ আমি এখানে 0 লিখলাম। এবার তুমি সংখ্যা রেখাতে বিন্দুগুলো বসাতে হবে, এটাও বোঝাটা খুব দরকার। তুমি সবথেকে বেস্ট হবে তুমি এখানে যতগুলো রাশি পাবা প্রত্যেকটা রাশিকে ইকুয়াল শূন্য কল্পনা করবা। প্রত্যেকটা রাশিকে তুমি প্রথমে সংখ্যা রেখা স্থাপন করার জন্য ইকুয়াল 0 কল্পনা করবা। ওকে, সো যদি এখানে আমি এটা কল্পনা করছি, তোমাকে লেখার দরকার নাই, তোমাকে দেখানোরও দরকার নাই লিখে এটা, তুমি এটা কল্পনা করে নিবা। x - 3 কলটা যদি 0 কল্পনা করা যায় তাহলে x এর মান কত? অবভিয়াসলি x এর মান কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। সিমিলারলি x - 3 কলটা যদি 0 কল্পনা করা যায় তাহলে অবশ্যই আমি x এর মান সেখান থেকে কত পাবো? 2 পাবো। তারপরে সংখ্যা রেখা থেকে রেজাল্ট আমি কি পাইলাম? 2 পাইলাম এবং 3 পাইলাম। আমি তোমাদের আধুনিকভাবেই করি। তো এটা মনে করো আমাদের 2 পয়েন্ট, এটা মনে করো আমাদের 3 পয়েন্ট। ঠিক আছে, আর 0 কিন্তু এই পাশে আছে, সাবধান। এই যে 0 তারপর 1 তারপর 2 এরকম 3, আমি 0 1 ওগুলো লিখে নিই। তোমাদের আমি এটা বলছি যে একটু এভাবে করে সরাসরি লিখতে পারলে চলবে, কোনো সমস্যা নেই। তো এখন তাহলে মূল বিষয়টা কি দাঁড়াইলো? এখন মূল বিষয় যেটা দাঁড়াইলো, আমি তো একটা সংখ্যা রেখা একটা সরলরেখা বা একটা ডিজাইন তৈরি করলাম, কিন্তু এখানে কিছু কথা তোমাকে লিখতে হবে। লেখাটা কিভাবে? এখানে একটু তাকায় দেখো, এই যে মানটা 2 পাচ্ছ, এই 2 থেকে তুমি যদি বাম দিকে কল্পনা করো, এই 2 থেকে তুমি যত বাম দিকে যাবা তত সেই মানগুলো কিন্তু আস্তে আস্তে কি হতে থাকবে? কমতে থাকবে। 2 থেকে একটু বাম দিকে গেলে 1, তার থেকে একটু 0, তার থেকে একটু কত? -1, -2, -3, এভাবে তুমি কিন্তু আস্তে আস্তে করে খালি কমতে থাকছো। তার মানে x এর মান এখানে কমছে। 2 থেকে যদি তুমি লেফট সাইডের দিকে কন্টিনিউয়াসলি মুভ করো সেক্ষেত্রে তুমি দেখতে পারবে যে মান এখানে ক্রমান্বয়ে কমছে। তার মানে 2 থেকে এই যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটা কিন্তু x is less than 2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। আবার 3 থেকে যদি কল্পনা করো, 3 থেকে তুমি যখন এদিকে আস্তে আস্তে মুভ করবে রাইট সাইডে, তখন তুমি দেখতে পারবে 3, 4, 5, 6, 7, 8 সামথিং আস্তে আস্তে খালি মানটার কন্টিনিউয়াসলি কিন্তু তখন খালি বাড়তেই থাকবে। তার মানে 3 থেকে এই পরবর্তী অংশ যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু x is greater than 3। এইবার আসি, এই যে মাঝখানে যে এরিয়াটা আছে 2 এবং 3, এই এরিয়াটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছে? এই এরিয়ার অর্থ হলো 2 is less than x is less than 3। এর মানে কি বলতে পারবা? এর মানে হলো x এর মান 2 এর থেকে বড়, 3 থেকে ছোট। হ্যাঁ, এটা আসলেই সত্য। যেমন এই যে এখানে 2.1 আছে, 2.2, 2.3, 2.9 তারপর 3.0। বুঝতে পারছো ব্যাপারটা? যেরকমই যদি আমি এই 2 থেকে 3 পর্যন্ত ডিসটেন্সকে যদি একদম ভেঙে গুঁড়ো করে ফেলি সংখ্যা রেখার এই পার্টটাকে, তাহলে এখানে পাবো 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, এই যে 3.0। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? যে এই 2 পর থেকে 3 এর আগ পর্যন্ত মানটা কি? x এর মান 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে কি ছোট, অর্থাৎ 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। তার মানে এই দেখো সেই কথা আমি লিখছি যে 2 is less than x is less than 3। তার মানে এই কথাটার উদ্দেশ্য কি বা এই কথাটার মর্মটা কি? মর্মটা হলো x এর মান 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা এটা ছোট। সো আশা করি ব্যাপারটাকে তোমরা বুঝতে পারছো যে আমি এই যে তিনটা কাহিনী যে লিখলাম কিভাবে লিখলাম। আমি আবার ব্যাপারটা বলছি কারণ এটা কিন্তু তোমাকে প্রত্যেকটা অঙ্ক থেকে কিন্তু এই সংখ্যা রেখাটা ফার্স্টে তৈরি করে নিতে হবে, দেন তারপর একটা বক্স করতে হবে, দেন তোমাকে অঙ্কটা সলভ করে ফেলতে হবে। আর কোনো ব্যাপারই নেই, এটা খুবই সোজা অঙ্কগুলো। তবে অঙ্কগুলো আমাদের কাহিনী একটু বেশি, এই একই সমস্যা। তো যেটা বলতেছিলাম, দেখতে পাচ্ছিলাম 2 থেকে এই সাইডে মানে লেফট সাইডে তুমি যত কন্টিনিউয়াসলি মুভ করবা তত দেখতে পারবে মানটা ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। সো এই এরিয়াটাকে আমি বলতে পারি x is less than 2।
3 থেকে কন্টিনিউয়াসলি তুমি যত রাইট সাইডে মুভ করবা এই এরিয়াটাতে তত মানগুলো খালি আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। তার মানে তখন কিন্তু আমি এটাকে মানে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে এটাকে আমি বলতে পারবো x is greater than 3। অপরদিকে 2 এবং 3 এর মাঝামাঝি যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমি বলতে পারবো 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট। ওকে, এইবার তাহলে আমাদেরকে কাজ করা শুরু করতে হবে। এখন একটা বক্স করতে হবে, এটা বক্স করেও করতে পারো, আবার অনেকে একটু নর্মালি এটাই লেখে, আমি একটু ওভাবে করি তারপর আমি বক্সটা করে দিব। তুমি এখানে লিখবা যে যখন কয়েকটা তুমি যে কথাগুলো একটু আগে বুঝতে পারছো, এখানে উপরে লিখবা x - 2, একটু অন্য কালারে কলমটা লিখে দেখতে পারবে এটা, x - 2 x is less than 2 এর চিহ্নটা আসলে মূল ব্যাপার। আর এটা হলো x, সরি তো -2 ছিল, এই যেটা x - 2 এর চিহ্ন, x - 3 এর চিহ্ন। ওকে, যখন হলো একটা বক্সের মতো, বুঝে নিও, বক্স মোটামুটি তৈরি করলাম। আচ্ছা, এখন এখানে যেহেতু চিহ্নের ব্যাপারটা আছে, আমি এখানে 3টা বক্স তৈরি করবো, কারণ এখানে 3টা পসিবিলিটি আছে, 2টাই মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, অথবা 2টাই প্লাস। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে যখন আমি এখানে লিখবো x is less than 0, সরি x is less than 2, এই যে প্রথমটা এটা, তারপর এখানে লিখবো 2 is less than x is less than 3, তারপর এখানে লিখবো x is greater than 3। এই যে তুমি যে সংখ্যা রেখার যে ডায়াগ্রাম তৈরি করছিলে সেখানে যে তুমি 3টা পার্ট পাইছিলা, সেই 3টা পার্ট তুমি এখানে কন্টিনিউয়াসলি নিচে নিচে উপর থেকে নিচে নিচে লিখবা। এখন x - 2 এর চিহ্ন যদি x is less than 2 হয়, সেক্ষেত্রে চিহ্নটা কি আসবে? কথা আবারও বুঝাও। আমি এই x - 2 এর মধ্যে x is less than 2 এর উপর ভিত্তি করে একটা সংখ্যা বসায় দেখবো চিহ্নটা বিনিময়ে কি পাওয়া যায়। ব্যাপারটা বুঝলাম না? আবারও বলতেছি, এখানে কি আছে? x is less than 2, তার মানে x এর মান 2 অপেক্ষা ছোট। 2 অপেক্ষা ছোট সংখ্যা কত? একটা সংখ্যার নাম বলো। 2 অপেক্ষা ছোট যে কোনো একটা সংখ্যার নাম বলতে পারো, ভাই 1, ভাই -1, -5, তুমি যেটাই বলো না কেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা 2 অপেক্ষা ছোট হতেই হবে। সো আমি যদি 2 অপেক্ষা ছোট যদি আমি এখানে 1 কল্পনা করি, সেই 1টা যদি আমি শুধু এইখানে বসাই, জাস্ট এই x - 2 এর এখানে বসাই, বিনিময়ে কি চিহ্ন পাবো? খেয়াল করো, x এর মান যেহেতু 2 অপেক্ষা ছোট বলছে, 2 অপেক্ষা ছোট একটা সংখ্যা 1 হতে পারে, সেই 1টাকে যদি আমি এই x - 2 শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে স্থাপন করি, এই অংশটুকে কাজ করার ফলে চিহ্নটা আমি কি পাবো? যদি আমি এখানে 1 বসে 1 থেকে 2 বিয়োগ করলে চিহ্নটা কি পাওয়া যাবে? মাইনাস পাওয়া যাবে। এই দিলাম মাইনাস চিহ্ন। এবার 2 অপেক্ষা ছোট একটা সংখ্যা, ধরো ওই 1টাই, এই x - 3 এখানে যদি বসাও, চিহ্নটা কি পাওয়া যাবে? 1 থেকে 3 বিয়োগ করলে -2, তার মানে মাইনাস তো পাওয়া যাচ্ছে, চিহ্ন দিলাম মাইনাস। চিহ্নগুলো কিন্তু খুব সাবধান। এরপরে এবার আমাকে দেখতে হবে যে দ্বিতীয় লাইনটা কাজ করব এই একই রকম ভাবে, 2 is less than x is less than 3। এর অর্থ কি? যে x এর মান 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট। মনে করো 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট একটা মান 2.5 কল্পনা করলাম, 2.5। এই 2.5টা যদি আমি এখানে বসাই, 2.5 থেকে 2 বিয়োগ দিলে চিহ্নটা কি পাওয়া যাবে? অবশ্যই 2.5 থেকে 2 বিয়োগ করলে চিহ্নটাকে আমি প্লাস পাবো, লিখলাম প্লাস। আবার 2.5 থেকে যদি আমি 3 বিয়োগ দিই, তাহলে আমি চিহ্নটা কি পাবো? মাইনাস পাবো, কারণ মাইনাস হাত থাকবে তখন। এবার x is greater than 3 এর মধ্যে আসি, তাহলে x এর মান 3 অপেক্ষা বড়, 3 অপেক্ষা বড় একটা সংখ্যা, ভাই 4, হ্যাঁ 4 ঠিক আছে। 4 যদি তুমি x - 2 এখানে বসাও, এই যে এই লাইনটা x - 2, x - 2 এখানে যদি তুমি 4 বসাও, 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে চিহ্ন? প্লাস, লিখলাম প্লাস। মনে করো x is greater than 3, 4 একটা সংখ্যা, 4 যদি এখানে বসাও, 4 - 3 মানে চিহ্নটা কি আসবে? প্লাস। আশা করি বুঝতে পারছো এই বক্সটা আমি কিভাবে কে লিখলাম। ওকে, একটু সুন্দর করে দেই, দেখতে খারাপ দেখা যাচ্ছে। অনেকে এটা বক্স করে না, জাস্ট এইভাবে লেখে, বক্স করে করে রাখলে একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি। x - 2 চিহ্ন, x - 3। আচ্ছা,
আমি এই বক্স সম্পর্কে তোমাকে আরো একবার একটু বলতে চাচ্ছি। প্রথম অঙ্কটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু পরে এগুলো সময় লাগবে না, কারণ এটার মধ্যে সবকিছু একসাথে আছে তো এর জন্য। আর এটা ফার্স্ট টাইম তোমরা করছো। আমরা দেখলাম যে x-2 যেটা আমি পাইছিলাম, এই যে এখানে এই যে 3টা পার্ট পাইছিলাম, 3টা পার্ট আমি লিখলাম এখানে। আর এখানে যেটা ছিল এই যে x-2 এর একটা চিহ্ন, আবার x-3 একটা চিহ্ন, এরকম যারা থাকতো x থাকতো তাহলে আমি লিখতাম x এর চিহ্ন, এরকম করে লিখতাম। আর এখানে হয়তো তখন যে আরেকটা বিন্দু আসার কারণে তখন এখানে মনে হয় আরেকটা লাইন আসতো, বা আরো দুইটা লাইন আসতো, যেরকমটা হয় আর কি, যে শর্তগুলো আমরা পাই এই চিত্রটা থেকে। তাহলে x is less than 2 মানে কি? x এর মান 2 অপেক্ষা ছোট। 2 অপেক্ষা ছোট একটা সংখ্যা তুমি কল্পনা করতে পারো -1। ধরো -1 কল্পনা করো। -1 তুমি যদি x-2 বরাবর এখানে তুমি যদি বসাও, তাহলে -1 থেকে -2 করলে তুমি কিন্তু বিনিময়ের চিহ্নটা -3 পাচ্ছ, তাহলে মাইনাস পাচ্ছ। আমি দেখো এখানে মাইনাস চিহ্ন লিখছি। আবার তুমি যদি -1 যদি এখানে বসাও, মানে x-3 এই অংশটার মধ্যে বসাও, তারপরে তুমি কিন্তু চিহ্নটা কিন্তু মাইনাসই পাচ্ছ। দেখো আমি সেই মাইনাসটা লিখছি। এবার কথা হচ্ছে x এর মান 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট। 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট, ধরো আমি 2.7 একটা পয়েন্ট ধরলাম, 2.7। সেই 2.7 তুমি যদি x-2 এর এখানে বসাও, বিনিময় চিহ্ন প্লাস পাবে, কারণ 2.7 2 অপেক্ষা বড়। অপরদিকে 2.7 তুমি যদি এইখানে বসাও, x-3 এর এই অংশের মধ্যে বসাও, 2.7 যেহেতু 3 অপেক্ষা ছোট, বিনিময় রেজাল্টটা মাইনাস পাওয়া যাবে, সো দেখো মাইনাস। এন্ড ফাইনালি যদি আমি x is greater than 3 এই লাইনটার মধ্যে আসি, তাহলে x এর মান 3 অপেক্ষা বড়, 3 অপেক্ষা বড় হতে পারে 5। সো এখন যদি আমি এখানে 5 বসাই, এই যে x-2 এর এই অংশটার মধ্যে বসাই, বিনিময়ে আমি এখানে চিহ্নটা কি পাবো? প্লাস। এখানে বসালে এখানেও চিহ্নটা কি পাবো? প্লাস। এই দেখো প্লাস প্লাস। এইবার কথা হচ্ছে আমাদের এই সংখ্যা রেখা থেকে এক্স্যাক্টলি কোন অংশটা কারেক্ট, কোন অংশটা কারেক্ট সেই কথা কিন্তু আমরা এই যে কি বলে এই চিহ্নটার নাম কি? হ্যাশ মনে হয়, এটা আমরা ইয়ের ভাষায় হ্যাশই বলি, ফোনের ভাষায় যাই হোক এটার নাম হয়তো হ্যাশ হতে পারে। আচ্ছা, এই যে দেখতেছো এই যে একটা শর্ত লিখছিলাম যে 1 নং সত্য হবে যদিও কেবল যদি এত এবং এত উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হয়। তাহলে তোমাদের মতে এই সম্পূর্ণ বক্স থেকে কোন দুইটা লাইন অ্যাকসেপ্টেড হতে পারে? সেই দুইটা লাইন অ্যাকসেপ্টেড হবে যে দুইটা লাইনের মধ্যে দুইটাই পজিটিভ চিহ্ন আছে অথবা দুইটাই নেগেটিভ চিহ্ন আছে। সো এই 3 নাম্বার লাইনটা এবং এই 1 নাম্বার লাইনটা কারেক্ট, 2 নাম্বার লাইনটা কিন্তু কারেক্ট নয়, কারণ 2 নাম্বার লাইন থেকে আমরা প্লাস এবং মাইনাস দুই রকমের চিহ্ন পাচ্ছি। আর প্লাসে মানে যেহেতু মাইনাস, সেই মাইনাসটা তো আর গ্রেটার দেন 0 হতে পারে না, মাইনাস লেস দেন 0 হতে পারে শূন্য অপেক্ষা। তার মানে 3 নাম্বার লাইনটা কারেক্ট না। তার মানে এখানে সমাধান আমাদের এই সমাধান সংখ্যা রেখা থেকে তাহলে আমাদের মূল যে সিদ্ধান্তের যে লাইনটা পাইলাম, যেটাকে আমরা সমাধান সেট বলবো, সেই লাইনটা তাহলে কি আসবে? আমি সেই লাইনটা এখন লিখবো। আমি এটা উপর থেকে একটু মুছে দিই। সমাধান সেট x is less than 2 অথবা x is greater than 3। x is less than 2 অথবা x is greater than 3। এবার এইখান থেকে কি আমরা সংখ্যা রেখা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা ব্যবধিত নির্ণয় করা শিখছি, ইন্টারভাল যেটাকে বলা হয়। সো এটা মনে করো 2, এটা 3। x is less than 2 বলছে, তাহলে আমি এখান থেকে অংশটা গোলা করে দিব। আচ্ছা, তাহলে গোলা করে দেওয়া যাক। ধরো আমি লাল পেন দিয়ে করতেছি, এই যে এই অংশটাকে আমি এখানে গোলা করে দিলাম। এখানে আমার গোল দাগ গুলো ইউজ করব, এরকম গোল দাগ গুলো ইউজ করব। গোল দাগের ভেতরে যেন ওই লাল দাগটা না আসে, খেয়াল রাখবে। এটা জাস্ট বাহির অংশ থেকে দাগটা দিবা। এগুলো পেন্সিল দিয়েই করবা, দেখতে ভালো লাগবে তাহলে। আচ্ছা, হইল। আর এবার 3 এর এই অংশ থেকে আবার ওই পার্টটা মানে এই দিক চিহ্ন পর্যন্ত গোলা করে দিব। বাস। তবে খেয়াল রাখবা, যদি এখানে লেস অর ইকুয়াল থাকতো তাহলে কি করতাম? সব পুরো অঙ্ক এইভাবে করতাম, করার পরে শুধুমাত্র এই যে এই বৃত্তটা খালি এখানে গোল অংশটা কিন্তু ভর করে দিতাম, তখন আর কোনো কিছু না। সো আমার মনে হয় তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবারে কিন্তু আমি আরো 4টা অঙ্ক করবো, তারপরে আমাদের এর শেষ হবে। এবার আমি করব 1 এর 5 নম্বর অঙ্কটা। এটা অন্য অঙ্ক থেকে একটু ডিফারেন্ট, এর জন্য এটা আমি করে দেব। সো দেখা যাক আমাদের এখানে কি দেওয়া আছে। যদি আমরা আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এটা তোমাদের কাছে কোনো কঠিন মনে হবে না। x + 2 4x - 3 is greater or equal 0। x - 2 or x + 2 4x - 3 is greater or equal 0।
এরকমটা থাকলে এই গ্রেটার আর ইকুয়াল যদি 0 থাকে তুমি পুরোটা অঙ্ক গ্রেটার দেন এর উপর ভিত্তি করে করবা, শুধুমাত্র সংখ্যা রেখা যখন করবা বা যখন সমাধান সেট লাইনটা লাগবা তখন খালি সেখানে এই গ্রেটার অর ইকুয়াল মানে ইকুয়ালের ব্যাপারটা তখন সেখানে টেনে আনবা। এছাড়া বাদ বাকি অঙ্কটার কোনো সমস্যা নেই, আর কিছু করতে হবে না। তুমি এখানে সরাসরি লিখে ফেলবা, অর্থাৎ x plus 2 4x minus 3 is greater than 0, এটাকে তুমি 1 নং লিখবা। তারপরে একই রকম 1 নং এর চিহ্নটা যেহেতু দুটো উপাদান আছে তার মানে এখানে দুইটা ক্ষেত্রে greater than 0 হতে পারে, যদি দুইটারই চিহ্ন প্লাস হয় অথবা দুইটারই চিহ্ন কি হয় মাইনাস হয়। তারপর এখন তুমি যে সেই লাইনটা লিখবা, যদিও কেবল যদি উভয় ধনাত্মক এবং উভয় ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে এটা কি বলে এটাকে সত্য হবে, 1 নং লাইনটা তখন সত্য হবে, মানে আগের অঙ্কটার মতো লাইনটা লিখবা, ঠিক আছে। এখন তাহলে আমি কি বলছিলাম যে এটা ইকুয়াল টু 0 কল্পনা করো, এটা ইকুয়াল টু 0 কল্পনা করো। তাহলে যদি এখানে 0 কল্পনা করা যায় x এর মান কত পাবো -2, এখানে x এর মান আমি কত পাবো যদি এই 4x - 3 ইকুয়াল টু 0 কল্পনা করি 3/4 পাবো। এটা আমি এখন সেই সংখ্যাটার মধ্যে করব। আমি কিন্তু বারবার বলছি তোমাকে কিন্তু এখানে ওই লাইনটা কিন্তু লিখতেই হবে, 1 নং সত্য হবে যদিও কেবল যদি দুইটি মানে উভয় চিহ্ন ধনাত্মক অথবা উভয় চিহ্ন ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে, যদি এখানে উপাদান দুইটি আছে। সো এভাবে আমি সংখ্যা রেখার চিত্রটা করছি। -2 তে এই পাশে আসবে, বোঝাই যাচ্ছে এটা -2 আর এটা যেহেতু ধনাত্মক মান এই পাশে থাকবে 3/4। ওকে, তাহলে বুঝতেই পারছো এটা কি হবে, এটা 3 -2 থেকে ছোট হবে, তার মানে x is less than -2, আর এটা 3/4 অপেক্ষা বড় হবে, x is greater than 3/4। এই অংশটা কি -2 থেকে বড় কিন্তু 3/4 অপেক্ষা ছোট। আগের অঙ্কটার মধ্যে আমরা সবকিছু লিখলাম, এবার চিহ্নের খেলাটা খেলতে হবে। এখানে কি লিখবো যখন লিখি, আর এখানে চিহ্ন কি কি আসবে x plus 2 এর চিহ্ন, আমার চিহ্ন আচ্ছা আমি একটু চিবাচিবি করে লিখি, আচ্ছা এগুলো। আর এখানে আসবে কি কোথায় 4x plus 3, 4x minus 3 এর চিহ্ন। ওকে, তাহলে এখানে লিখলাম x is less than -2, এখানে -2 is less than x is less than 3/4, আর এখানে x is greater than 3/4। ওকে, greater than চিহ্ন। এখন আমি চিহ্নটা একটু বসাই। যদি -2 অপেক্ষা শূন্য হয়, সরি x is less than যদি -2 হয়, x এর মান যদি -2 হয়, -2 অপেক্ষা যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমি দেখব যে এখানে চিহ্নটা কি আসে, এই অংশটার মধ্যে চিহ্নটা কি আসে, x plus 2 এর চিহ্নটা কি আসে। -2 থেকে ছোট একটা নাম্বারের কথা বলো দেখি, -1। সাবধান, -2 অপেক্ষা কিন্তু -1 বড়, জীবনেও ছোট না, এই জন্য এটা কিন্তু বুঝতে ভুল হবে। এখন অনেকেই কনফিউজড হয়ে যায়, ভাই -2 অপেক্ষা -1 ছোট না বড়, এটা কেমনে বুঝবো? ভাই এখানে কোনো কনফিউশন নাই, তোমাকে আমি একটা চিত্র দেখাই, তুমি খুব সহজেই পারবা। এটা তোমার চিত্রটা 0 1 2 3 4 এভাবে কন্টিনিউয়াসলি যাবে, -1 -2 -3 এভাবে কন্টিনিউয়াসলি যাবে। এখন চিন্তা করে দেখো 0 থেকে -2টা সব থেকে কাছে আছে নাকি 0 থেকে 1টা সব থেকে কাছে আছে। খেয়াল রাখবা 0 থেকে যত ডান সাইডে যাবা মান তত বাড়বে, আর 0 থেকে যত বাম সাইডে যাবা মান তত কমবে। সো 0 থেকে -1 কিন্তু -2 অপেক্ষাও কাছে আছে, এই জন্য -2 অপেক্ষাও -1 বড়। সেম ভাবে -2 এবং -5 এর মধ্যে তুমি যদি বিতর্ক করতে চাও সেক্ষেত্রে -2 বড় হবে, -5 ছোট হবে। কেন? কারণ 0 থেকে -5 অনেকটা বাম সাইডে, এই জন্য কোনো কনফিউশন নাই। একটা চিত্র তৈরি করে নেবা, নিয়ে এখান থেকে ব্যাপারটা বুঝে ফেলবা। অর্থাৎ 0 থেকে বাম সাইডে তুমি যত যাবা মান তত কমতে থাকবে, তত কমতে থাকবে, এক ঘর করে যত যাবা তত কমতে থাকবে। আবার 0 থেকে তুমি ডান সাইডে যত যাবা তত মান বাড়তে থাকবে। ওকে, যত যাবা তত বাড়তে থাকবে। সো এটা কোনো কনফিউশনের কোনো কিছুই নাই যে ভাই -1 বড় নাকি -2 বড়। অবশ্যই -1 বড়, -2 ছোট। ওকে, তাহলে যেহেতু আমাকে এখানে বলছে x is less than -2, তার মানে আমি কি -2 থেকে ছোট মানকে নিব, -1 কিন্তু না, কারণ -2 অপেক্ষাও -1 বড় বেশি। তাহলে -2 থেকে ছোট মান কি হতে পারে? -3 -4 -5 -10 -1000 -1 বিলিয়ন, যে কোনো কিছু যেটা -2 অপেক্ষা ছোট। তো -2 অপেক্ষা ছোট মান আমি সাপোজ এখানে কল্পনা করলাম -3। যদি আমি এই -3 এই জায়গাটার মধ্যে বসাই তাহলে পাবো -3 + 2, চিহ্নটা কি আসবে তখন মাইনাস। এটা লেখার দরকার নেই, আমি তোমাকে বোঝাচ্ছি। আর যদি আমি এই অংশটার মধ্যে যদি বসাই -3, যদি আমি এই অংশটার মধ্যে বসাই তাহলে 3 4 -12 আর -3 করলে -15, সেই চিহ্ন মাইনাসই পাবো আমরা। এবার
আমি আসি এই পয়েন্টের মধ্যে, -2 অপেক্ষা বড় কিন্তু 3/4 অপেক্ষা ছোট। -2 অপেক্ষা বড় 3/4 অপেক্ষা ছোট কথা বলছে, তাহলে -2 অপেক্ষা 3/4 কিন্তু একটা দশমিকের মান, এটা কত আসে মনে হয় 0.75 আসে। তারপর তুমি একটু করে দেখবা 0.75 কিন্তু 0 থেকে একটু পরে আছে। আচ্ছা -2 থেকে বড় কিন্তু 3/4 অর্থাৎ 0.75 থেকে ছোট, এরকম মান কোনটা হতে পারে? -1 হতে পারে, পারে না? -1 হতে পারে। সেই -1টাকে আমরা এখানে একবার দুইবার বসাই দেখি চিহ্নের বিনিময়ে কি পাওয়া যায়। যদি আমি এখানে -1 বসাই, খেয়াল করে দেখো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমি চিহ্নটা কি পাচ্ছি? প্লাস পাচ্ছি। ওকে, আমি যদি এখানে যদি -1 যদি বসাই, 4 একে প্লাস মাইনাস -4 আর -3 -7, তার মানে আমি চিহ্নটা এখানে কি পাচ্ছি? মাইনাস পাচ্ছি। বুঝতে পারছো? এবার আসি 3/4 অপেক্ষা বড়। 3/4 অপেক্ষা বড় মানে x এর মান 0.75 অপেক্ষা বড়। অনেক কিছু হতে পারে, 1 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। ধরো আমি এখানে 1 কল্পনা করছি। সো যদি আমি এখানে 1 যদি এখানে বসাই, 1 + 2 চিহ্নটা কি পাবো? প্লাস। 1 যদি এখানে বসাই, 4 একে 4, 4 থেকে 3 বিয়োগ করলে কি চিহ্ন পাবো? প্লাস। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এই তিনটা এই কন্ডিশনের মধ্যে কোনটা কারেক্ট? অবশ্যই 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা কারেক্ট। কেন? এখানে উভয়ের চিহ্ন ধনাত্মক অথবা উভয়ের চিহ্ন ঋণাত্মক, কেবলমাত্র এই দুইটা অপশনের মধ্যেই আছে। খুবই সহজ, খুবই ইজি, খুবই সহজ একটা ব্যাপার, যদি খালি একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো। ওকে, তাহলে আমি সমাধান সেটের যে লাইনটা সেটা আমি লিখে ফেলি এখানে। সো এটা এবং এটা কারেক্ট। তার মানে এই লাইনটা পাচ্ছি x is less than -2 অথবা x is greater than 3/4। x is greater than 3/4। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানো? সমস্যাটা আমাদের অঙ্কটার মধ্যে মেইনলি কিন্তু গ্রেটার অর ইকুয়াল চিহ্ন ছিল। এই জন্য তুমি এখানে জাস্ট খালি প্রত্যেকটা জায়গায় গ্রেটার অর ইকুয়াল বা লেস অর ইকুয়াল যেটা হয় সেটা দিয়ে দিবা, মানে সমান চিহ্নটা তুমি দিয়ে দিবা। তবে এই সমান চিহ্নটা অঙ্কের ভিতরে তোমার ইউজ না করলেও তোমার চলবে। ওকে, এবার তাহলে এখানে আমি সংখ্যা রেখাটা করে ফেলবো। এই চিহ্নটা আমি দিতে কেন বললাম? কারণ সংখ্যা রেখার মধ্যে কিন্তু এই চিহ্নটা দেওয়ার ফলে ওই যে গোল যে বৃত্তটা ওটা কিন্তু ভরাট হয়ে যায়। এই জন্য এই ব্যাপারটা খুবই সাবধান, ওই গোল ভরাট না করলে আবার অঙ্ক কাটা বিপদ কিন্তু এই জায়গায়। এখন আমি সংখ্যা রেখা করে ফেলি। খুব সিম্পল ব্যাপার, এটা একটা, এটা একটা, এই একটা, এই একটা। আচ্ছা তাহলে এটা যেহেতু -2 এটা এই পাশে বসবে, এই গোল দাগ দিলাম। এটা হলো 3/4, যেহেতু প্লাস না এটা এই পাশে বসবে, গোল দাগ দিলাম। এখন আমাকে বৃত্ত ভরাট করতে হবে, অবশ্যই করতে হবে, কেননা আমি এখানে লেস অর ইকুয়াল পাচ্ছি। করে ফেললাম আর এই অংশটাকে আমি গাঢ় দাগটা দিয়ে দিব। ব্যবধি বুঝতে পারলে এগুলো কিন্তু আমি ভালো বোঝা যাবে। এখানে বৃত্ত ভরাট করে ফেলবো, যেহেতু এই পাশে কিন্তু গ্রেটার ইকুয়াল আছে। দেখো এই যে 3/4 গ্রেটার ইকুয়াল আছে, এই দাগটা গাঢ় করে দিব। বাস হয়ে গেছে, সংখ্যাটা কমপ্লিট। আমার মনে হয় এগুলো তোমাদের কাছে এখন কঠিন লাগার কথা। এবার আমি একটু অন্য টাইপের একটা অঙ্ক দেখা যায় কোনটা সেটা। হ্যাঁ, এবার 3টা আছে এরকম একটা অঙ্ক তোমাদের একটু দেখাবো। সেটা কোনটাতে আছে? 7 নাম্বারটাতে আছে। 7 নাম্বারটা একটু করে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো তখন। বক্সগুলো মুছতে ইচ্ছা করতেছে না। আচ্ছা মুছতে হবেই আমার, ঘুরে ফিরে এই খারাপ নেই। দেখা যাক এখানে আমাদের কি আছে? x x - 1 x - 2 x x - 1 x - 2 চিহ্নটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0। সব জায়গায় গ্রেটার থাকে। লেসের অঙ্ক কোথায় পাবো? লেসের অঙ্ক লেসের অঙ্ক আছে 2 নম্বরে আছে। হ্যাঁ 2 নম্বরে লেসের অঙ্ক আছে, ওটা করব না তাহলে। আচ্ছা তাহলে এখানে আমি তাহলে ওই লাইনটা করে ফেলি। আমি শুধুমাত্র গ্রেটার দেন কাজ করি। -1 -2 ইজ গ্রেটার দেন 0। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি এখানে 3টা ব্যাপার আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন শর্ত ফলো করলে আমরা কেবলমাত্র 3টা চিহ্নের সমষ্টি অর্থাৎ 3টা চিহ্নের গুণফল একত্রিতভাবে আমরা গ্রেটার দেন 0 পাবো, এটা আমাকে খেয়াল করতে হবে। তো সেই ক্ষেত্রে কি কি হতে পারে যদি দেখা যায়, আমি একটু তোমাদের একটু লিখে দেখাই ব্যাপারটা। মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস 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 প্লাস। আমি ব্যাপারটা একটু সহজে চিন্তা করি কি হবে, সবটি প্রথমে মাইনাস দিই, তারপরে সব মাইনাস একটা প্লাস, আবার প্লাস মাইনাস আসতে করে আমি প্লাস বাড়াই। দেখো এই যে
এর পাশে দেখো খালি মাইনাস বেশি, আর এর পাশে দেখো সব প্লাস বেশি। মানে একটা ওই যে প্যাসকেলের ত্রিভুজ দেখো না, মজার ভাবে তৈরি করে, আমি ওরকম ভাবে আমার মধ্যে আমি ট্রিক্স খাটে বানায় ফেলাই। প্লাস সবটি মাইনাস, তারপর একটা প্লাস, তারপর দুইটা প্লাস, তারপর তিনটা প্লাস, শেষ। যদি আরো থাকতো, মনে করো আমি চারটার একটা দেখাই তোমাকে, চারটার একটা তো তোমাদের আমি করে দেই নেই, আমি একটা দেখাই তোমাকে চারটার একটা আমি কেমনে করতাম। সবটি মানে চারটায় মাইনাস, তারপরে শুধু লাস্টেরটা প্লাস, তারপরে লাস্টের দুইটা প্লাস, তারপরে লাস্টের তিনটা প্লাস, তারপরে সবটি প্লাস। বুঝতে পারছো? যদি চারটা টার্ম থাকতো এরকম 1 2 3 4টা আরো থাকতো, সেক্ষেত্রে আমি এরকম করে তৈরি করে ফেলতাম। তখন আবার আমাকে চিন্তা করতে হবে চারটার মধ্যে কোন কোন চিহ্ন কিভাবে করে গুণ করলে বিয়োগ, তারপরে চিহ্নটা গ্রেটার দেন অথবা লেস দেন 0 পাওয়া যায়। লেস দেন অঙ্কগুলো একই রকম, কোনো চেঞ্জ নাই। 5টা থাকলে তো পারবা, 5টা জীবন পরীক্ষা দিবে না, 4টা দিলেই অনেক বেশি হয়ে যাবে অঙ্কটা। তো আমি যেখানে ছিলাম 3টার মধ্যে আমি একটু আসি। আচ্ছা, এখন আমাদের এখানে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা গ্রেটার দেন 0 পাই। দুইটা মাইনাস, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে না কিন্তু। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। সো এটা কিন্তু হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। 2 নাম্বারটা একটু দেখি, দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ইয়েস এটা কারেক্ট, কারণ আমাদের ধনাত্মক মান আছে যেহেতু গ্রেটার দেন 0। দুইটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, নো নো নো, এটা হচ্ছে না। তিনটায় প্লাস অবভিয়াসলি হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তার মানে এখানে তুমি ওই লাইনটা লিখবা, অর্থাৎ যদিও কেবল যদি যে লাইনটা তুমি সেখানে লিখবা যে 1 নং সত্য হবে যদিও কেবল যদি দুইটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক অথবা তিনটি ধনাত্মক হয়। এই লাইনটা তুমি এখানে লিখবা, এই লাইনটা আমি মুখে বলে দিলাম তোমাকে, তুমি কিন্তু লিখবা এই লাইনটা। তুমি লিখবা এখানে যে 1 নং সত্য হবে যদিও কেবল যদি দুইটি চিহ্ন ঋণাত্মক এবং একটি ধনাত্মক অথবা তিনটির চিহ্ন ধনাত্মক হয়। অর্থাৎ এই যে এই তিনটা মানে এই যে x, x-1, x-2, অথবা এই তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটা চিহ্ন ঋণাত্মক কিন্তু একটা চিহ্ন ধনাত্মক যদি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা 1 নংটাকে সত্য বলতে পারবো। ঠিক আছে, সত্য হবে যদিও কেবল যদি, লাইনটাই হবে লিখবো যেভাবে বললাম। এখন তাহলে লাইনটা তোমাদের লেখা হয়ে গেছে। এবার আমি যে কাজটা করবো, আমি এই বিষয়টার উপর ফোকাস করে আমি আগে ওই চিত্র তৈরি করে নিব। চিত্র তৈরি করে নেওয়ার পরে আমি আমার মূলত আমি ওই বক্সটা শুরু করে আমি অঙ্কটা করে ফেলবো। খুব সোজা এটা। যেহেতু এই যে প্রত্যেকটা এগুলো শূন্য কল্পনা করতে হবে, তার মানে x এর মান 0 পাবো, x এর মান 1 পাবো, x এর মান 2 পাবো। তাহলে বিন্দুগুলো থাকবে 0 1 2, আর মাইনাস তো আমাদের নাই, তো মাইনাস আমাদের মাথা ব্যথা নাই। তাহলে এই মানটা কি 0 থেকে ছোট? হ্যাঁ, ইজ লেস দেন 0। এই মানটা 2 থেকে বড়, x ইজ গ্রেটার দেন 2। এই মানটা 0 অপেক্ষা বড় কিন্তু 1 অপেক্ষা ছোট, 0 ইজ লেস দেন x ইজ লেস দেন 1। এই মানটা 1 অপেক্ষা বড়, 2 অপেক্ষা ছোট, 1 ইজ লেস দেন x ইজ লেস দেন 2। আশা করি এই লাইনগুলো লেখা বুঝতে পারছো। খুবই সোজা কিন্তু এটা। এই যে এই পাশে যত যাবা তত মান কি 0 থেকে ছোট হবে, x ইজ লেস দেন 0। এই পাশে যত যাবা তত মানটা কিন্তু 2 অপেক্ষা বড় হবে, এজন্য x ইজ গ্রেটার দেন 2। আর 0 থেকে 1 এর মধ্যে এই মানটা কি 0 অপেক্ষা বড়, 1 অপেক্ষা ছোট। আবার 1 থেকে 2 এর মধ্যে এই মানটা কি 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। আমরা কিন্তু শেষে গিয়ে এই যে গ্রেটার অর ইকুয়াল ব্যাপারটাকে নিয়ে কাজ করব। বাদ বাকি পুরো অংশটার মধ্যে তুমি শুধু গ্রেটার উপর বেস করে অঙ্কটা করো। আচ্ছা, এবার তাহলে আমি 1 2 3 4টা পাচ্ছি, সেই 4টাকে এখন আমি লিখব। যে বক্সটার কথা বলছি সেই বক্সটা তৈরি করে ফেলি। 1 2 3 4 5 এটা হলে আমাদের হবে। সো এখানে আমি বক্সটা তৈরি করলাম। এবার আমি লিখবো এখানে যখন এই যে এই কথাগুলো আগে এখানে লিখে নিই, লেস দেন 0 0 x1 1 x2 গ্রেটার দেন 2। আর এখানে কথাগুলো কি ছিল, x এর চিহ্ন, x - 1 এর চিহ্ন, x - 2 এর চিহ্ন কথাটা লিখো। আচ্ছা, তাহলে এখানে আমি একটু দেখি যে x এর মান 2 অপেক্ষা যদি ছোট হয়, 2 অপেক্ষা ছোট, সরি 0 অপেক্ষা যদি ছোট হয়, যেটা x ইজ লেস দেন 0 বলছে, 0 অপেক্ষা ছোট মান কি হতে পারে? আমরা এখানে হাফ কল্পনা করতে পারি, 0 অপেক্ষা ছোট, না হাফ না, 0 মানে মাইনাস হাফ কল্পনা করতে পারি, অথবা -1 কল্পনা করতে পারি, -5 কল্পনা করতে পারি। সো আমি যদি এখানে -1 যদি কল্পনা করি x এর মান, সেক্ষেত্রে চিহ্নটা কি পাবো? মাইনাস পাবো। -1 তো 0 -1ই পাওয়া যাবে। কিন্তু x - 1 এ যদি আমি এখানে x এর মান যদি আমি এখানে 0 অপেক্ষা ছোট কি হতে পারে? -1 যদি কল্পনা করি, -1 মাইনাস চিহ্নই পাওয়া যাবে। এখানে যদি কল্পনা করি তাও এখানে মাইনাস চিহ্নই পাওয়া যাবে। এরপর দেখা যাক 0 অপেক্ষা বড় কিন্তু 1 অপেক্ষা ছোট, এরকম মান কি আছে? হাফ হতে পারে।
এটা পারফেক্ট। 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এরকম একটা মান হাফ। হাফ যদি আমরা এখানে বসাই, চিহ্নটা এখানে আমরা প্লাস পাবো। হাফ থেকে 1 বিয়োগ করলে চিহ্নটা মাইনাস পাবো। হাফ থেকে 2 বিয়োগ করলে চিহ্নটা মাইনাস পাবো। এবার আসা যাক 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট, ধরো 1.5 একটা মান। সো 1.5 এখানে বসালে চিহ্ন প্লাস, 1.5 যদি এখানে বসাই চিহ্ন প্লাস, 1.5 এখানে বসালে চিহ্ন মাইনাস। এবার দেখা যাক x is greater than 2, সো 2 থেকে বড় এরকম মান ধরো 3 কল্পনা করো। 3 যদি এখানে বসাই চিহ্নটা প্লাস, 3 যদি এখানে বসাই চিহ্নটা প্লাস, 3 যদি এখানে বসাই মানে x - 2 এর এখানে চিহ্নটা প্লাস। দেখো আমি একটাকে যেটা বানাইছিলাম, এই যে অংশটা সব মাইনাস, এই অংশটা সব প্লাস, খুব সুন্দর একটা দেখতে ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমাদের ওই যে যদিও কেবল যদি যে লাইনটা ছিল সেই লাইনটা অনুসারে এই 4টা শর্তের মধ্যে কোনটা কারেক্ট, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওখানে আমি লিখছিলাম যদিও কেবল যদি 2টির চিহ্ন ঋণাত্মক এবং একটি ধনাত্মক অথবা 3টি ধনাত্মক হয়, এরকম একটা লাইন লিখছিলাম। তাহলে 2টি চিহ্ন ঋণাত্মক এবং 3টি ধনাত্মক এরকম লাইন ফলো করে কোন কোন লাইন? অবশ্যই সেকেন্ড লাইন এন্ড ফোর্থ লাইন। তাহলে সমাধান সেটটা তাহলে কি আসবে? এই যে লাইনটা, এই লাইনটা পাচ্ছি কার কাছ থেকে? এই যে এইটুকুর কাছ থেকে। আর এই লাইনটা পাচ্ছি কার কাছ থেকে? এইটুকুর কাছ থেকে। এই দুটোই হবে তার সমাধান সেট। সো লিখি x belongs to R যেন 0 is less than x is less than 1 অথবা x is greater than 2 হয়। ওকে, তবে যেহেতু আমাদের এখানে গ্রেটার অর ইকুয়াল চিহ্ন ছিল এই জন্য সব জায়গায় খালি এই সমান চিহ্নটা ইউজ করব। এবার আমি সংখ্যা রেখাটা তৈরি করে ফেলি, তাহলে তো আমাদের হয়ে গেল। সোজা অঙ্কগুলো আসলেই সোজা, যদি অঙ্কগুলো বোঝা যায় অঙ্কগুলো সেই রকম মজা লাগবে। ওকে, আচ্ছা তাহলে এখানে 0, এটা 0 এর পয়েন্ট, এটা 1 এর পয়েন্ট, এটা আমি 2 এর পয়েন্ট বিবেচনা করলাম। এখানে বলছে গ্রেটার দেন 2, তার মানে এটা এই দিকে যেতে থাকবে, এই অংশটা বৃত্ত হবে। আর এখানে বলছে 0 অপেক্ষা বড় কিন্তু 1 অপেক্ষা ছোট। এই এরকম হবে দেখতে, বাস। আমার মনে হয় তোমরা তাহলে বুঝতে পারছো, কারণ অঙ্কগুলো কিন্তু খুবই মজার। সেটা আমাদের কমপ্লিট। এইবার আমরা একটু আসবো কোনটাতে আসবো, 2 নাম্বারটার মধ্যে একটু আসি, দেখি 2 নাম্বার অঙ্কগুলো কিভাবে করা যায়। এই অঙ্কগুলো একদমই সোজা। আমি 2 এর একটা অঙ্ক করবো, 2 এর 2 নাম্বার অঙ্কটা একটু করে দেখাবো। এখানে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 3টা টার্ম আছে। কি কি আছে? x into x minus 4 by x minus 5 is less than 0। অনেকক্ষণ পর একটা লেস দেন এর অঙ্ক পাইলাম। যাই, সো এখানে শর্ত কিন্তু তোমাকে বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানে 3টা টার্ম আছে। চিহ্নগুলো একটু বানায় ফেলার সাথে সাথে, এই যে আমি ভাবে করে বানাই, আমার কাছে দেখতে ভালো লাগে। তুমি তো চাইলে তোমার মধ্যে করে তৈরি করে নিতে পারো। আচ্ছা, বানাই নাও। কোন কোন শর্ত ফলো করলে আমি এখানে 3টার চিহ্নকে একত্রিত করার ফলে মানে গুণ করার ফলে বিনিময়ে 0 অপেক্ষা ছোট মান পাবো, সেটা হবে তার অ্যান্সার। তাহলে এখানে মাঝে মাঝে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ এটা কারেক্ট। এবার কিন্তু এটা কারেক্ট, কারণ মাইনাসে মাঝে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কিন্তু 0 অপেক্ষা ছোট মান, তার মানে এটা কারেক্ট হতে পারে। মাইনাসে মাঝে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, না এটা কারেক্ট না, কারণ প্লাস আবার 0 অপেক্ষা বড় মান হয়ে যাবে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন আবার এই যে এটা কারেক্ট। আর 4 নাম্বারটা তো কারেক্ট নাই, কারণ প্লাস মান পাওয়া যাবে। তাহলে এখানে তুমি ওই যদিও কেবল যদি লাইনটা কি লিখবা 1 নং সত্য হবে যদিও কেবল যদি
তিনটির চিহ্নই মাইনাস, তিনটি বলতে যেটা এক্স, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এই তিনটা। ওকে, এভাবে লিখবা যে এক নং শর্ত হবে কেবল যদি এক্স, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ এর তিনটিরই চিহ্ন ঋণাত্মক অথবা দুইটির ধনাত্মক এবং একটির ঋণাত্মক হয়, সেক্ষেত্রে এটা সত্য হবে, মানে যুক্তি ফলো করবে। তাহলে এবার আমি আমার যে মূল লাইনটা মানে সংখ্যা রেখার চিত্রটা সেটাকে তৈরি করে নিব, তারপর বক্স করব, সংখ্যা রেখা সমাধান সেট, সংখ্যা রেখা বানাবো, অঙ্ক শেষ। তো চিত্রটা খেয়াল রাখবা, দুইটা মাইনাস একটা প্লাস, অথবা আমি এখানে একটু লিখে রাখি মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস প্লাস প্লাস, এই দুইটাই কেবলমাত্র অঙ্কটাকে কারেক্ট অ্যান্সার দিতে পারবে। আগে আমি চিত্র তৈরি করে ফেলি। সো যদি প্রত্যেকটা ইকুয়াল টু 0 কল্পনা করা যায়, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 4, এটা ইকুয়াল টু 5, তার মানে পয়েন্টগুলো পাচ্ছি 0, এই যেটা মনে করো 4, এটা মনে করো 5। ওকে, এই মানটা 0 অপেক্ষা ছোট, তার মানে x ইজ লেস দেন 0, এটা 5 অপেক্ষা বড়, x ইজ গ্রেটার দেন 5, 0 থেকে বড়, 4 থেকে ছোট, 0 ইজ লেস দেন x ইজ লেস দেন 4, এটা 4 অপেক্ষা বড়, 5 থেকে ছোট, তার মানে 4 ইজ লেস দেন x ইজ লেস দেন 5। ওকে, কমপ্লিট। এবার আমাদের বক্সটা তৈরি করা যাক। এই বক্সটা করতে দারুণ লাগে, 1 2 3 4 5, আচ্ছা হইলো। তাহলে এখানে আমি যখন এটার পাচ্ছি x is less than 0, 0 is less than x is less than 4, এখানে তো লেস অর ইকুয়াল ছিল নাই, তাই না? প্রশ্নের মধ্যে না নাই। 4 is less than x is less than 5, x is greater than 5। ওকে, আর এখানে তাহলে কি লিখবো? x লিখবো, আর কি আছে x 4 এর চিহ্ন লিখবো, x 5 এর চিহ্ন লিখবো, এর চিহ্ন লিখবা, ঠিক আছে? এখন আমি টিভি লাইট তাহলে যুক্তিটা 0 থেকে ছোট একটা মান -1 হতে পারে। -1 যদি আমি এখানে বসাই, চিহ্ন মাইনাস পাবো অবশ্যই। এইখানে যদি -1 বসাই, x 4 শুধু এই অংশটার মধ্যে, এখানে ভগ্নাংশ থাকলো কি গুণ থাকলো তা তোমার দেখার বিষয় না। তুমি জাস্ট x 4 এই অংশটুকুর মধ্যে x এর মান 0 অপেক্ষা ছোট একটা মান বসাই, দেখো কি হয় চিহ্নটা, এটা তোমার জানা দরকার। তার মানে যদি আমি এখানে -1 যদি বসাই, তাহলে চিহ্নটা আমি এখানেও মাইনাস পাবো, আর যদি আমি এখানে -1 বসাই, 5 এর x 5 যেখানে আছে সেখানে, মানে শুধু এই অংশটুকুর মধ্যে শুধু x 5 নিয়ে কাজ করো, উপরে কি আছে নিচে কি আছে তা কিচ্ছু না, আমাদের শুধু এই প্রত্যেকটা পার্ট অনুসারে তাদের চিহ্নটা আমাকে যাচাই করতে হবে। ওকে, তাহলে এখানে চিহ্নটা আমি মাইনাসই পাবো, ডিফারেন্ট কালার দিয়ে করি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে যদি আমি একটু দেখি x এর মান 0 অপেক্ষা বড় বাট 4 অপেক্ষা ছোট, 0 অপেক্ষা বড় এরকম মান কি হতে পারে? আমি 1 কল্পনা করব, এত ঝামেলা যাব না, 2 কল্পনা করলেও হয়। আচ্ছা ধরো 1 ধরলাম এখানে। সো 1 যদি এখানে বসাই, চিহ্নটা কি পাওয়া যাবে? প্লাস। 1 এখানে বসালে মাইনাস, 1 এখানে বসালে মাইনাস। ওকে, 4 অপেক্ষা বড়, 5 থেকে ছোট, 4.5 হিসাব করো, 4.5 যদি বসাও প্লাস, 4.5 এখানে বসালে প্লাস, 4.5 এখানে বসালে চিহ্ন মাইনাস, 5 অপেক্ষা বড়, 6 বসাও, 6 এখানে বসালে প্লাস, 6 এখানে বসালে প্লাস, 6 এখানে বসালেও সেটাও প্লাস। বাহ, সুন্দর হয়ে গেছে। কিন্তু এখান থেকে শুধুমাত্র কারেক্ট দিবে ওই যে লিখে দিয়েছিলাম, যদিও কেবল যদি 2টা মাইনাস একটা প্লাস, অথবা 2টা প্লাস এবং একটা মাইনাস, না 3টাই মাইনাস মনে লিখে দিয়েছিলাম, 3টাই মাইনাস অথবা 2টা প্লাস একটা মাইনাস, হ্যাঁ 3টি ঋণাত্মক অথবা 2টি ধনাত্মক এবং 1টি ঋণাত্মক। তাহলে এখানে 3টি ঋণাত্মক কোনটা আছে? 1 নাম্বার লাইনটা, তার মানে এটা কারেক্ট হবে। এই টিকসেও তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে না। আর যদি আমি বলি 2টি ধনাত্মক 1টি ঋণাত্মক, 3 নাম্বার লাইনটা কারেক্ট হবে, 1 এবং 3 কারেক্ট। তাহলে সমাধান সেটের অ্যানসারটাকে আমরা কি লিখবো? অ্যানসারটাকে আমরা লিখবো x belongs to r, যেন x is less than 0 অথবা x 4 is less than x is less than 5 হয়। তবে এখানে আরেকটা কথা আছে, এখানে একটা কথা তোমাকে লিখতেই হবে, সেটা কি জানো? সেটা হলো x এর মান কখনোই 5 হতে পারবে না। এটা প্রশ্নের মধ্যে কোথাও বলা নাই, বাট তোমাকে তোমার কমন সেন্স থেকে এটা লিখতেই হবে। কেননা যদি কোনো এক কারণে x এর মান এখানে 5 হয়ে যায়, কোনো এক কারণে, তখন কিন্তু এই 5 - 5 = 0 হয়ে যাবে, অর্থাৎ নিচে একটা ভগ্নাংশের নিচে শূন্য হয়ে যাবে। আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের নিচে যদি কোনো এক কারণে শূন্য হয়ে যায়, তখন সেটাকে কিন্তু আমরা অসংজ্ঞায়িত বলতে বাধ্য হই। তার মানে নিচে শূন্য কোনোদিনও পসিবল না, কোনোদিনও পসিবল না। যদি নিচে শূন্য হয়ে যায়, তাহলে এই অঙ্কটা কখনোই সমাধানযোগ্য আর থাকবেই না। বুঝতে পারছো? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, তখন তোমাকে লিমিট নিয়ে আসতে হবে। আমি লিমিটে যাবো না এখন, অনেক তোমাদের মনে হয় ফার্স্টে অনেক জ্বালাতন করছি লিমিট নিয়ে। যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে x এর মান কখনোই শুধু 5 গ্রহণযোগ্য নয়, শুধু
5 গ্রহণযোগ্য নয়। কেন? কারণ 5 - 5 = 0 হয়ে যাবে। এজন্য তুমি এটা এখানে ইনক্লুড করে দিবে ব্যাপারটাকে, একটা হাইফেন বা একটা কোলন চিহ্ন ইউজ করার মাধ্যমে, যেখানে x is not equal to 0 এটা তুমি লিখেই দিবা। x is not equal to 0 এটা তুমি লিখে দিবা এখানে। আমি মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, একটু নিচে লিখে দিচ্ছি। যেখানে x is not equal to 0 হতেই হবে, বাস এটা আমাদের সমাধান সেটের পারফেক্ট আনসার। সরি 0 তো না, 5 মানে 5 হতে পারবে না কখনো, 5 কখনো হতে পারবে না এখানে। তাহলে এখানে আমি সংখ্যা রেখাটা তৈরি করে ফেলি। সংখ্যা রেখা তো আর কোনো ব্যাপার না আমাদের। কি কি আছে? 0, এই 0, আর কি আছে 4 এবং 5, এই দুটোকে নিতে হবে। এটা 4, এটা 5। এবার কথা হচ্ছে সংখ্যা রেখার চিত্রটা তাহলে কেমন হবে এটা আমাদের একটু জানা করা দরকার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে তো আমাদের আর ওই যে কি বলে এটাকে তোমার লেস অর ইকুয়াল নাই, তাহলে কিন্তু আমাদের ওই গোল অংশ ভর্ট করতে হবে। এখানে কি বলছে? ইজ গ্রেটার দেন লেস দেন 0, তার মানে শুধু এই অংশটা আমি একটু গোলা করে দিই। এই যে জাস্ট এই অংশটা একটু গোলা করে দিব, কিন্তু গোল ভর্ট করব না কিন্তু, কারণ এখানে লেস অর ইকুয়াল নাই। আর 4 অপেক্ষা বড়, 5 অপেক্ষা ছোট। এই যে 4 অপেক্ষা বড়, 5 অপেক্ষা ছোট। 5 কিন্তু আমি নেই নাই, 4 অপেক্ষা বড়, 5 অপেক্ষা ছোট নিয়েছি। 5 কিন্তু নেই নাই, কারণ 5 হতেই পারে না। এবার আমরা করব 2 এর 4 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা একটু অদ্ভুত, তবে খুব বেশি কঠিন কিছু না, এবং আগের অঙ্কগুলো থেকে এটা সোজা। দেখতে একটু কঠিন লাগতে পারে। 2x + 3/x - 3 is less than x + 3/x - 1। এখন টার্গেট থাকবে আমরা সবকিছুকে এক পাশে নিয়ে আসবো। মাইনাস হয়ে যাবে, অনেকটা সমীকরণের মতনই এই অঙ্কগুলো। ওই পাশে 0 থাকবে। দেন আমি এখানে রসায়ন করব সিম্পলি x - 3 and x - 1, তাই তো? হ্যাঁ, এখন যদি আমরা এখানে রসায়ন করি তাহলে এটা তো কাটা যাবে, তাহলে এটার সাথে x - 1 গুণ হবে। 2x + 3 এর সাথে গুণ হচ্ছে x - 1। ওকে, x - 1 কাটা যাবে, আর x + 3 এর সাথে x - 3টা গুণ হয়ে যাবে। এবার আমি এখানে গুণটা করেই ফেলি। তাহলে এখানে পাবো 2x² - 2x + 3x - 3, আর এখানে মাইনাসটা রাখলাম। x² - 9 পাবো ভেতরে গুণ করলে। মাইনাস আর গুণ করে দিই একবারে, তাহলে -x² + 9 পাবো। বুঝতেই পারছো তো, এই প্লাস এই মাইনাস সূত্রে ফেলে ভিতরে মাইনাস দিয়ে গুণ করে দিছি। x² + 9, এখানে যা থাকে আমি তাই রাখলাম। is less than 0। এবার কি থাকে দেখা যাক। 2টা x² থেকে একটা x² বাদ দিলে x² থাকবে, আর 3টা থেকে একটা বাদ দিলে একটা x থাকবে, আর 9 থেকে +6 থাকবে। x - 3 x - 1। এবার আমি উপরে একটু, যেহেতু কিছু করা যাচ্ছে না, সূত্র ফেলা ট্রাই করব। a² + 2ab + b² যে সূত্রটা সেটা ফেলবো। সো দেখি a² + 2a হাফ লিখতে বাধ্য, কেন 2 কার্ড ইকুয়াল শুরু যেন x মিলে, আর হাফকে যদি b ধরছি তার মানে সূত্র কি b²। যেহেতু হাফ স্কয়ার +6 তো আমাদের এখানে আগে থেকে ছিলই, থাকলো, কিন্তু 1/4 আমি বেশি লিখছি, এজন্য আমি 1/4 এখানে কমায় দিলাম মাইনাস করে। এইগুলো তো তোমাদের জানা, বীজগণিতের কাজ করতেছি আমি। লেস দেন 0 রাখলাম। এবার একটু দেখি উপরে কি হয়। উপরে একটা সূত্র পড়ে বসে আছে, আমি দেখতে পাচ্ছি সূত্রটা হলো a + b হোল স্কয়ার। এই দেখো a² + 2ab + b² a + b হোল স্কয়ার। 6 থেকে 1/4 বাদ দিলে কি থাকে? ক্যালকুলেটর, হ্যাঁ পেয়েছি। 6 - 1/4 23/4 থাকে, প্লাস 23/4। এই পাশে আমাদের x - 3 and x - 1 থাকে। এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? এটাকে আমরা 1 নং ধরতে পারি। মানে এটাকে একটু সমাধান করলাম। এরকম টাইপের যদি ভগ্নাংশ থাকে সবকিছুকে এক পাশে নিয়ে গিয়ে তুমি তোমাদের করে ব্যাপারটাকে সমাধান করবা, সলভ করবা। এখন সমাধান করার পর দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটু ভয়ানক একটা অবস্থা তৈরি হয়ে গেছে। x + হাফ হোল স্কয়ার + 23/4 নিচে x - 3 and x - 1 পাচ্ছি। তবে এখানে একটা মজার ব্যাপারটা কি, অঙ্কটা আমাদের এখন খুব ছোট হয়ে যাবে, কেননা এই x + 2 মানে x + হাফ হোল স্কয়ার + 23/4 এই যে রাশি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোটা লব, এই সম্পূর্ণ লবটা কিন্তু সর্বদা ধনাত্মক, সর্বদা এখানে ধনাত্মক হবে। তার মানে এই রাশিটাকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই।
আমরা শুধুমাত্র 1 নং রাশির এই যে দুইটা দেখতে পাচ্ছ x-3 এবং x-1 এই দুইটাকে এখন কাজ করব, আমাদের অঙ্কটা কমপ্লিট। তুমি এখানে লিখবা এখানে x plus half whole square plus 20/4 always positive। তার মানে 1 নং সত্য হবে কেবল যদি হবে যেহেতু দুইটা আছে তাদের যদি একসাথে কাজ করি গুণফলকে is less than 0, তার মানে এটা এমন হতে পারে মাইনাস 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 প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এটা হবে না, প্লাস প্লাসে প্লাস হচ্ছে এটা হবে না, তার মানে কেবলমাত্র শুধু মাঝখানেরটা আমাকে is less than 0 দিতে পারে। তার মানে এখানে শর্তটা হবে যদি একটি ধনাত্মক ঋণাত্মক হয়। 1 নং শর্ত হবে যদি x-3 x-1 এর মধ্যে কেবলমাত্র একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক হয়, এর মধ্যে কেবলমাত্র একটি ধনাত্মক, আমি এটাকে পজিটিভ লিখছি, এন্ড একটি ঋণাত্মক হয়। আচ্ছা, এবার তাহলে আমি অঙ্কটা শুরু করে দিই। আমাদের এই পার্টটার কাজে লাগবে না, আমাদের শুধু এইটুকু নিয়ে এখন কাজ করব। এটা আমি একবার উপরে লিখে এই সবকিছু মুছে দিই, এগুলো আমাদের আপাতত ইউজলেস হয়ে গেছে। তোমাদের লেখা দরকার নেই, আমি জাস্ট আমার উপরে লিখে রাখছি, আমি নিচে কাজ করবো এর জন্য। x plus half whole square 23/4 divided x-3 and x-1 is less than 0। ওকে, কারণ এটা দেখে এখন কাজ করতে হবে। প্রথমে আমরা সংখ্যা রেখা চিত্র তৈরি করে নিব, শুধুমাত্র আমাদের এখন মূল কাজ এই দুটাকে নিয়ে, আর কিছু না। এই গেল, এটা কালো শূন্য কল্পনা করা যাক, এটা কালো শূন্য কল্পনা করা যাক। 1 এবং 3 এর মধ্যে 1 অবশ্যই এখানে থাকবে আর 3 অবশ্যই এখানে থাকবে, কারণ 3 বড়, এই পাশে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এটা 1 থেকে ছোট, তার মানে x is less than 1, এটা 3 থেকে বড়, x is greater than 3। 1 এবং 3 এর মধ্যে 1 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট, 1 is less than x is less than 3। ওকে, এবার আমাদের বক্স তৈরি করার পালা। যখন কি পাচ্ছি, x is less than 1 পাচ্ছি, 1 is less than x is less than 3 পাচ্ছি, x is greater than 3 পাচ্ছি। কি আছে এখানে, x-3 এর চিহ্ন, তারপর এখানে লিখবা x-1 এর চিহ্ন লিখবা। আচ্ছা, তাহলে x is less than 1, একের থেকে ছোট মান কি হতে পারে, -1। ওকে, -1 যদি আমি এখানে বসাই, এই যে 3 এর এখানে মাইনাস চিহ্ন পাবো, ডিফারেন্ট কালার ইউজ করি। ওকে, আর যেহেতু এখানে বলছে -1, যদি আমরা এখানে বসাই তাও মাইনাস চিহ্নই পাবো, পাইলাম। একের অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট, কি হতে পারে, 2 হতে পারে। 2 যদি আমরা এখানে বসাই চিহ্ন মাইনাস পাবো, 2 যদি এখানে বসাই চিহ্ন প্লাস পাবো। 3 অপেক্ষা বড়, 5 হতে পারে, 5 এখানে বসালে চিহ্ন প্লাস, 5 এখানে বসালে চিহ্ন প্লাস, বাস। কিন্তু আমাদের শর্তটার মধ্যে কি লেখা আছে যে একটি পজিটিভ একটি ঋণাত্মক, মানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, এরকম যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে, এবং অবশ্যই অপশন 2 নাম্বারটা কারেক্ট। তো সমাধান সেটের লাইনটা পেয়ে গেছি। অঙ্কগুলো কিন্তু কোনোভাবেই কঠিন না, একটু মনোযোগ দিয়ে যদি বুঝতে পারো অনেক মজা লাগবে। One is less than x is less than 3, এখানে কি কোনো সমস্যা আছে? x এর মান কোনো কিছু বসালে কি শূন্য হয়ে যায়? হ্যাঁ আছে, 3 বসানো যাবে না, অথবা x এর মান 1 বসানো যাবে না কিন্তু, কারণ তাকে দেখো যে 3 বসালে নিচে শূন্য হয়ে যাচ্ছে, শূন্যের সাথে এটা গুণ করলে তখন সেই শূন্য হবে, অথবা 1 বসালে এইটা শূন্য হয়ে গেলে এটার সাথে গুণ করলে এটাই হয়ে যাবে। তার মানে এখানে তুমি লিখবা যে যেখানে x is not 1, x is not equal 3, অর্থাৎ x এর মান 1 কিংবা 3 এটা বসানো যাবেই না, গেলে কিন্তু এটা কিন্তু আর সমাধান করা যাবে না, সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তখন বরবাদ হয়ে যাবে, সাবধান। সো এটা আমি লিখে দিব, অবশ্যই এটা আমি সমাধান সেটা আমি লিখে দিব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। আচ্ছা, এবার আমি সংখ্যা রেখাটা তৈরি করে ফেলি, আমাদের কোনো কাজ নাই। এখানে কি লেস অর ইকুয়াল ছিল আমাদের? এখানে লেস অর ইকুয়াল কোশ্চেনের মধ্যে কি তারা দিছিল? না, লেস অর ইকুয়াল তারা দেয়নি, তারা তো আমাদের আর কোনো ওই যে বৃত্ত ভরাট করার কোনো চান্স নাই। জাস্ট আমরা এখন সংখ্যা রেখাটা তৈরি করে ফেলি, আমাদের কাজ শেষ হয়ে যাবে।
সংখ্যা রেখা, এই একটা অ্যারো, এই একটা অ্যারো, 1 এবং 3 মধ্যে কাহিনী। সো এটা 1 পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। 1 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট বলছে, তার মূল যে এরিয়াটা আসবে সেই এরিয়াটা এইটুকু হবে। কিন্তু যদি লেসার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল এরকম কিছু থাকতো এখানে, মানে লেসার ইকুয়াল থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে বৃত্ত ভরাট করে দিতাম। তবে বৃত্ত ভরাট আমরা তাও করতে পারতাম না, কেন জানো? কারণ এই যে 1 কিন্তু হতে পারবে না, বা 3 কিন্তু এখানে হতে পারবে না। সো ঘুরে ফিরে যুক্তি সেই ঘুরে ফিরে একই, ওরা আসলে কোর্সটা ভাবে চিন্তা করে দিছে, এই জন্য আমাদের আর কষ্ট করতে হলো না। সো ফাইনালি আমার মনে হয় আমাদের 1.2 অধ্যায়টা কমপ্লিট। তবে 1.2 অধ্যায়ের মধ্যে আরো কিছু অঙ্ক আছে যেগুলো লেখচিত্রের সাহায্যে করা হয়। তবে লেখচিত্রের সাহায্যে অঙ্কগুলো এগুলো আসলে পরীক্ষাতে কখনোই আসে না, দ্যাটস এগুলো আমি টোটালি তোমাদের করলাম না। তবে হয়তো বা তোমাদের কোনো একদিন যদি নেক্সট ফ্রি হই বা আমার কেমিস্ট্রি সাবজেক্টে যদি গুছানো হয়ে যায়, তখন হয়তো এক্সট্রা অনেক কিছু পড়াইতে পারি। তো মূলত এই অধ্যায় থেকে মাঝে মাঝে এই অসমতার সংখ্যাগুলো রাখা পরীক্ষার মধ্যে আসে, দ্যাটস এই অধ্যায় থেকে আমি তোমাদের সিলেক্টেড 5টা মতো ম্যাথ করে দিলাম। যদি 5টা ম্যাথ বুঝতে পারো এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসলেই আমার মনে হয় তুমি পারবা। এই 2-এর 4 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট ছিল, তো এই যে জায়গাটা আমাদের একটু ডিফারেন্ট ছিল, এই জন্য এটা মূলত আমি একটু করে দিলাম। সো আমাদের বাস্তব সংখ্যার অধ্যায়টা কমপ্লিট। আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার বইয়ের কিন্তু প্রায় সব কিছুই কমপ্লিট। নেক্সট মনে হয় আমরা কণিকে আসতে পারি। কণিকের মধ্যেই কিন্তু মামলা অনেক বেশি। অনেকেই কণিক দেখে খারাপ লাগতে পারে, আসলে কণিক ফেভারিট আমার, কিন্তু কণিকের সব থেকে বড় সমস্যাটা কি, কণিক করতে গেলে তোমাকে প্রচুর শর্ত মাথায় রাখতে হবে, প্রচুর শর্ত ধরতে গেলে এখানে অনেক কাহিনী আছে, অনেক মূলামূলি আছে এখানে, ঠিক আছে? এই জন্য কণিক কঠিন না, তবে কণিকের শর্ত অনেক বেশি। যাই হোক, আমরা তাহলে মনে হয় আমাদের রিয়েল নাম্বার এর ইনইকুয়ালিটি ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। সো নেক্সট আমরা হয়তো কণিক্সে আসবো। সো আজকে পর্যন্তই, বাই।